আমাদের জেনারেল স্টাডিজের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের লেকচার 4। সো আমরা আগের দিন শুরু করেছিলাম একটা স্পেশাল ক্লাস অন সিটিজেনশিপ অ্যাক্ট এই বিষয়টা নিয়ে, যেটা কিনা চলছে CAA 2019 এই বিষয়টা নিয়ে। সো এর ব্যাকগ্রাউন্ড সহ এর যাবতীয় বিষয়টাকে আমরা জানবো, যে এনআরসি কোন কিসের জন্য এনআরসি হলো বা কি ব্যাপার বৃত্তান্ত দেশ জুড়ে চলছে। সো একজন সিভিল সার্ভেন্ট হিসাবে আমাদের এই নলেজটা অন্তত থাকা দরকার, যে ভারতবর্ষের ইতিহাসে তার নাগরিকতা নিয়ে কি কি ধরনের কাজ হয়েছে বা ভারতের কোন রাজ্যে কেমন কি ব্যবস্থা হয়েছে। তো আগের দিনের ক্লাসে আমরা বিভিন্ন কনস্টিটিউশনাল প্রভিশনস দেখেছিলাম, সিটিজেনশিপ কি সেটা দেখেছিলাম, সিটিজেন ভার্সেস আদার রেসিডেন্টস যারা থাকে দেশের মধ্যে তারা কি কেমন কি বিষয় এইটা দেখেছিলাম। আজকে তারপর আমরা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এই বিষয়টাকেও দেখেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি যেখান থেকে, সেটা হচ্ছে ইমিগ্রেশন ডিউরিং 1947। যখন 1947-এ আমাদের দেশ ভাগ হলো, তো 1947-এ দেশ ভাগ হওয়ার পরে যে ইমিগ্রেশনের যে ব্যাপারটা হলো, সেই সময় ভারত থেকে কিছু মানুষ পাকিস্তানে চলে গেল, পাকিস্তান থেকে কিছু মানুষ ভারতে চলে এলো। এই ব্যাপারটাকে একটু যদি ভালো করে দেখা যায়, সবসময় একটা কথা মাথায় রাখবা, আমি এখানে যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলো কিন্তু কমপ্লিটলি বেসড অন সেন্সাস অফ ডিফারেন্ট টাইমস। ওকে, আমরা কোনো ধরনের কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বা এই বিষয়টা নয়, একদম বিজ্ঞানসম্মত যে সমস্ত ডেটাস, যে সমস্ত সেন্সাস রয়েছে, ইউ ক্যান গুগল ইট, ইনফরমেশনগুলোকে একবার দেখে নিতে পারো। তো সেই সময় আমরা যদি বলি, এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যে ভূভাগ, এই ভূভাগটা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান হয়ে যাওয়ার পরে এটা ছিল পাকিস্তান, আর এই যে আজকের দিনে বাংলাদেশ যেটা দেখা যাচ্ছে, এটা ছিল হচ্ছে মানে এটা পশ্চিম পাকিস্তান, এটা ছিল পূর্ব পাকিস্তান। তো 1947-এ দেশ যখন স্বাধীন হচ্ছে, সেই সময় ভারত থেকে কিছু মুসলমান তারা পাকিস্তানে চলে গিয়েছিল, আর পাকিস্তান থেকে হিন্দুরা ভারতে চলে এসেছিল। হ্যাঁ, তো মাইগ্রেশনের ক্ষেত্রে সেই সময় যেটা হয়েছিল, মানে 1947-এ যদি আমরা দেখি সেন্সাস, তো সেই সময় পাকিস্তানে ধরো মোটামুটি 24% হিন্দুজ ছিল। হ্যাঁ, সেই 24% হিন্দুজ, এটা কবেকার কথা বলছি, এটা হচ্ছে 1941-এ 1941 সালে যে সেন্সাস হয়, সেই 1941 সালের সেন্সাসে মানে ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান এই দুটো মিলে হিন্দুদের যে জনসংখ্যা ছিল সেটা ছিল হচ্ছে 44%। ওকে, আর সেটা পরবর্তীকালে গিয়ে কমে যায়। মানে আমি যদি বলি যে ইস্ট পাকিস্তানের কথা, তো ইস্ট পাকিস্তানের 1941-এ হিন্দুদের জনসংখ্যা ছিল কত পার্সেন্ট বলো তো? 14%। ওকে, 1941-এ। আর দুটো জায়গা মিলে টোটাল ছিল হচ্ছে 24%। আর শুধুমাত্র পশ্চিম পাকিস্তান, মানে আজকের দিনে যেটা পাকিস্তান, সেখানে হিন্দুদের জনসংখ্যা ছিল কত পার্সেন্ট বললাম? 14%, 14%। আর তার 10 বছর পরে, মানে 1951 সালে 1951-এ পাকিস্তানে হিন্দুদের সংখ্যা হয়ে যায় 1.3%। ওকে, 1.3%। তাহলে 1941 সালে যেখানে জনসংখ্যা ছিল, মানে হিন্দু জনসংখ্যা ছিল হচ্ছে 14%, সেটা 1951-তে এসে হয়ে যায় 1.3%। ওকে, এবার এই ঘটনাটা যদি দেখে আমাদের বিস্ময়ের কিছু নেই এই কারণে যে দেখো, এই ডেটাসগুলো যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের কোনো রাজনৈতিক দলই আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে পাকিস্তানে 1941 সালে 14% হিন্দু ছিল, মানে আজকের দিনে যেটা পাকিস্তান, আর সেই সময় যদি পাকিস্তান বাংলাদেশ মিলিয়ে দেওয়া যায় তখন মোট 24% ছিল। তো হিন্দুদের সংখ্যা 1951 সালে, মানে দেশ ভাগের পরবর্তীকালে যে সেন্সাস হলো, সেখানে 1.3%। তো এটা দেখে মনে হতে পারে যে ভারতের যে সমস্ত রাজনৈতিক দল বা যারা আছে তারা এই সমস্ত প্রচার করবে যে দেখুন হিন্দুদের তাহলে কি করা হলো, যে 41 সালে 14% হিন্দু ছিল, তো 51 সালে এসে 1.3% হয়ে গেল। আবার এটা যদি পাঞ্জাবের ডেটাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, পাঞ্জাবে 1941 সালে পাঞ্জাবে 32% মুসলিম ছিল। হ্যাঁ, 32% মুসলিম ছিল। আর সেই 1951 সালে এসে সেটা হয়ে দাঁড়ালো হচ্ছে 0.8% মুসলিম। একবার ভালো করে ভাবো, যে আমি একদিকে পাকিস্তানের ডেটাও দিচ্ছি, একদিকে আমাদের ভারতের ডেটাও দিচ্ছি, পাঞ্জাব প্রদেশের ডেটা দিচ্ছি।
তাহলে পাকিস্তানে 1941 সালে 14% মুসলিম ছিল, 1951-তে এসে সেটা 1.3% হয়ে গেল। এইটা দেখে ভারতের রাজনৈতিক নেতাগুলো বা রাজনৈতিক দলগুলো বলতে শুরু করলো, দেখো দেখো পাকিস্তানে কি অবস্থা হয়েছে, হিন্দুদেরকে একেবারে কমিয়ে ফেলা হয়েছে। ঠিক তেমনি করে আমাদের দেশে যেমন এরকম পলিটিক্স চলছে, পাকিস্তানেও সেই পলিটিক্সই চলছে। পাকিস্তানে বলছে দেখো দেখো 1941 সালে পাকিস্তানে 32% মুসলিম ছিল, আর 1951 সালে এসে পাকিস্তানে মুসলিম পাঞ্জাবে, পাকিস্তান নয় পাঞ্জাবে মুসলিমের সংখ্যা হয়ে গেল 0.8% মাত্র। বুঝতে পারছো তো? তাহলে এই যে জনসংখ্যার বিন্যাস ঘটলো কেন? কারণ 1947-এ পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান মানে আজকের দিনে যেটা পাকিস্তান, সেই পাকিস্তান থেকে একবারে হিন্দুরা ভারতে চলে এসছে, ভারতের মুসলিমরা পাকিস্তানে চলে গেছে। বুঝতে পারছো? তার মানে পাকিস্তান প্রদেশে এই যে জনবন্টন সেটা ভালোই হয়েছিল। মানে ওই 47-এর দেশভাগের পরপরই যারা হিন্দু তারা ম্যাক্সিমাম মানে 99% তারা ভারতে চলে আসে, এবং ওই অঞ্চলের যারা মুসলমান তারা একই সাথে পাকিস্তানে চলে যায়। তাহলে এই দুটো ডেটা কি আমরা খুব ভালো করে বুঝতে পারলাম কি বলেছি? হ্যাঁ দাদা। বেশ, তাহলে এই জায়গা থেকে আমাদের এই ডেটাগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের কেউ আর কোনোভাবে মানে করতে পারবে না। এখন ঘটনাটা যেটা হয়, পাকিস্তানের জনবন্টন এটা ঠিকঠাক করে হলো, কোনো অসুবিধে নেই, কিন্তু অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে ইস্ট পাকিস্তানে, এই জায়গাটাতে, মানে যেটা আজকের দিনে বাংলাদেশ, যার জন্যই এই সিএ অ্যাকচুয়ালি আনা হলো। এই বাংলাদেশে কি হয়েছে দেখো, আমি বললাম যে এই বাংলাদেশে মানে ইস্ট পাকিস্তানে মোটামুটি তোমার যে জনবন্টন সেটা সেভাবে হয়নি। আমি যদি ডেটা দিই, এই ইস্ট পাকিস্তানে, ইপি মানে ইস্ট পাকিস্তানে 1941-এ 1941 সালের জনগণনার অনুযায়ী হিন্দু ছিল 28%, ওকে 28% হিন্দু। আর সেটা যখন 1951-এর জনগণনা হলো তখন হিন্দুদের সংখ্যা ছিল 22%। তার মানে কত পার্সেন্ট দেশ ছেড়ে চলে এসেছিল বলো দেখি? মাত্র 7%। বুঝতে পারছো? তার মানে বাংলাদেশের যে প্রকৃতি পরিবেশ যা কিছু ছিল সেখানে দাঁড়িয়ে 1941 সালে 28% আর 51 সালে এসে 22%। তার মানে দেশভাগ হওয়ার ফলে 1947-এ 1947-এ মাত্র 7% হিন্দুই কিন্তু ইস্ট পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল। তাহলে আমায় বলো তো, বিরাট বড় একটা অংশ এইটা হিন্দুদের সংখ্যা বাংলাদেশেই মানে পাকিস্তানেই রয়ে গেল কিনা? অথচ এই ডেটা যখন তুমি এই আজকের দিনে পাকিস্তানের জন্য যখন দেখছো সেটা কিন্তু একেবারেই ভিন্ন। তার মানে বলতে চাইছি এটাই যে পাকিস্তান আজকের দিনে যেটা, সেখান থেকে দেশভাগ হওয়ার পরপরই হিন্দুরা এদিকে চলে এসছে, মুসলমানরা ওদিকে চলে গেছে, এটা ঘটেছিল। কিন্তু ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে মানে আজকের দিনে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, 1941-এ 28% হিন্দু, কিন্তু 1951-এ 22% হিন্দু, মাত্র 7% হিন্দু সেই 1947-এ এসেছিল। আর এই যে 22% হিন্দু, সেই 22% হিন্দু কিন্তু আর যদি 2018 সেন্সাস বলি, তো 2018 সেন্সাসে বাংলাদেশে 8% হিন্দু আছে। তাহলে এই যে 22 থেকে নেমে এলো 8, কত শতাংশ কমলো দেখো তো? কত শতাংশ কমলো? 14%, মানে 14%। এই যে 14% হিন্দু ফ্রম বাংলাদেশ আর ইস্ট পাকিস্তান, এরা ডিফারেন্ট টাইমসে ডিফারেন্ট ঘটনার পরে কিন্তু তারা ভারতবর্ষে প্রবেশ করেছে। এবার সেইটা যদি তৎকালীন হিসাবে আমি দেখি, তৎকালীন হিসাবে এটা 1 কোটি সংখ্যা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা যদি দেখো তাহলে সেটা 2 crore-এর কাছাকাছি হয়ে যাবে, 2 কোটি জনসংখ্যা হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে স্বাধীনতার দিন থেকে আজ পর্যন্ত এই পূর্ব পাকিস্তান থেকে, অর্থাৎ বাংলাদেশ বলো বা পূর্ব পাকিস্তান বলো, সেখান থেকে 2 কোটি হিন্দু আমাদের ভারতবর্ষে মাইগ্রেট করে এসছে। আর যেহেতু এই মাইগ্রেশনটা এক সময় ঘটেনি, এটা ধীরে ধীরে 50 বছর, সুদীর্ঘ 50-70 বছর ধরে এটা ঘটেছে, ওকে। এবং সেইখানে জনবিন্যাসের পরিবর্তন হয়েছে এবং বিভিন্নভাবে রিলিজিয়াস পারসিকিউশন বলো, বিভিন্নভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবার ঘটনা হচ্ছে শুধুমাত্র এই যে হিন্দুরাই যে ভারতবর্ষে প্রবেশ করেছে তা নয়, এখানে না বহু মুসলমানও কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছে। এবার এই জায়গা থেকে সরকারের যে বক্তব্য সেটা হচ্ছে যে
মুসলিম যারা এসছে, যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাই সেখান থেকে তাদের ধর্মীয় উৎপীড়নের কারণে ধর্ম রক্ষার ক্ষেত্রে ভারতে তারা প্রবেশ করেনি, বরং তারা অর্থনৈতিক কারণে হয়তো ভারতবর্ষে এসছে, ভালো রোজগারপাতি হবে এর জন্য এসছে, এরকম ধারণা। আর হিন্দুদের ক্ষেত্রে বা বাংলাদেশে যে সমস্ত কমিউনিটি মাইনরিটিতে রয়েছে, পাকিস্তানে বা আফগানিস্তানে যে সমস্ত মাইনরিটি কমিউনিটি রয়েছে, তারা নিশ্চিতরূপে এখানে আসছে বিভিন্ন ধরনের সামাজিক উৎপীড়নের কারণে। এই ধারণা থেকে সিএটা করা হলো। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, দ্যাট ইজ ইমিগ্রেশন ডিউরিং 1947। তাহলে এখানে যদি আমরা দেখি যে আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট পাকিস্তান, যেটাকে আমরা অরিজিনালি পাকিস্তান বলছি, সেখান থেকে মোটামুটি ধরতে পারো যে 99% হিন্দুস যারা ছিল তারা ভারতে চলে এলো আর ইন্ডিয়াতে চলে এলো, এবং ইন্ডিয়া থেকে 99% মুসলিমস তারা পাকিস্তানে চলে গেল। কিন্তু এই ঘটনাটা ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু হয়নি। ইস্ট পাকিস্তানের ক্ষেত্রে এই যে মাইগ্রেশনের ঘটনাটা, এটা সুদীর্ঘ 50 to 70 ইয়ার্স লং টাইম ধরে কিন্তু হয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আমি তোমাদের আগের দিন আলোচনা করেছিলাম যে ভারতবর্ষের রিফিউজি পলিসি কি বলছে। দেখো, অ্যাকচুয়ালি ভারতবর্ষের রিফিউজি পলিসি বলে কিছু নেই, কারণ ইউএন দ্বারা রিফিউজিদের জন্য দুটো কনভেনশন হয়, একটা হচ্ছে 1951-এ আর একটা হচ্ছে 1967-এ। এই দুটো কনভেনশনের একটাতেও ভারত সিগনেটারি নয়, হ্যাঁ, রিফিউজিদের নিয়ে। যার কারণে এই রিফিউজি সম্পর্কে ভারত কি করবে না করবে এই বিষয়টা ইউএন কিছু ভারতকে বলতে পারবে না। ওকে, যার জন্য ভারতের ইউএন রিফিউজিদের নিয়ে যে পলিসি, সেটা হচ্ছে অ্যাডহক পলিসি বলতে পারো। অ্যাডহক পলিসি মিন্স যখন যেমন সিচুয়েশন ক্রিয়েট হবে তখন সেইভাবে সেটা করা যাবে। অর্থাৎ যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম আগের দিনে, যে যখন 1971 সালে পাকিস্তানের সাথে মানে যে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হলো, সেই সময় 1 কোটি মানুষ ভারতবর্ষে এসে মানে আশ্রয় গ্রহণ করেছিল, শরণার্থী হিসাবে ছিল। এবং যুদ্ধ পরবর্তীকালে দেখা যায় ওই 1 কোটির মধ্যে 90 লক্ষ মানুষ আবার তারা তাদের দেশে ফিরে গেছে, কিন্তু 10 লক্ষ মানুষ কিন্তু তখন ভারতবর্ষে রয়ে গেছিল। আর সেই সময় একটা পরিস্থিতি তোমরা জানো যে ভারতবর্ষ তখন বিভিন্ন 5 ইয়ার্স প্ল্যানের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন সেক্টরকে উন্নত করার চেষ্টা করছিল, কারণ তখন ভারত একটা ইয়াং একটা দেশ, সবে মাত্র স্বাধীনতা লাভ করে 20-25 বছর বয়স হয়েছে। সেই সময় এই পরিস্থিতিটা হচ্ছে, মানে সেই সময় ভারতেরই নিজের যথেষ্ট খাবার ছিল না তার জনগণকে খাওয়ানোর, তা সত্ত্বেও যে বিরাট বড় একটা রিফিউজি বোঝা ভারতের সে সময় চেপেছিল পূর্ব পাকিস্তান থেকে, সেইটা নিয়ে একটা টলমল অবস্থা সৃষ্টি হয়েছিল। যার ফলে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চল 6th শিডিউলের আন্ডারে আসে, অর্থাৎ যেখানে তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলগুলোতে যখন বিদেশি মাইগ্রেন্ট হয়েছিল, সেই জায়গার ইতিহাসটা কিন্তু একটু ভিন্ন। ব্যাপারটা কি, এইখান থেকেই তোমরা বুঝতে পারবে। আমরা যখন আসাম দেখছি, আসাম রাজ্যের 30% অঞ্চল কিন্তু 6th শিডিউলের আন্ডারে আসে, এটা মাথায় রাখতে হবে। তাছাড়াও আমাদের নর্থ ইস্টের, আমি একটু বাদেই ম্যাপ দেখাবো, মাইক অফ করে দাও কারণ মাইক অন আছে। নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলো কিন্তু ট্রাইবাল এরিয়া আর কি, হ্যাঁ, ম্যাক্সিমামই হয় 6th শিডিউলের আন্ডারে আসে, না হলে আইএফএল ইন্টারন্যাশনাল, তোমার এটাকে কি বলে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, না 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 ওইটাকে বলে ইন্টারন্যাশনাল ফ্রন্টিয়ার লাইন বা এরকম কিছু, আমি যাই হোক পরে বলছি, এটা ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, অরুণাচলে গেলে দাদা ওটা করতে হয়, আইএফএল। হ্যাঁ, তো ওইটার আন্ডারে চলে নেফার কথা বলছেন? হ্যাঁ, বলছি নেফার কথা বলছেন? নেফা নয়, ওই টার্মটাকে কি বলে, আমি বেরিয়ে গেল, ওটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল, কি বলে এটাকে, দাঁড়াও আমার মনে পড়লে আমি বলছি, হ্যাঁ, কারণ ওই দিকেই আমাদের আলোচনা যাবে, ওটা আমরা আলোচনা করব আর কি একটু বাদে। স্যার আইএমএফ? না 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 না, আইএমএফ নয়, ওটাকে বলা হচ্ছে তোমার ইনার লাইন দাদা আইএলপি 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 আইএলপি, ইনার লাইন পারমিট, ইয়েস, আইএলপি, ইনার লাইন পারমিট। ওকে, ইনার লাইন পারমিট।
তো আইএলপির আন্ডারে আসে ম্যাক্সিমাম ওখানে সবকটা রাজ্যই। হ্যাঁ, চলো ধীরে ধীরে আমি আলোচনা করছি, গল্প শোনার ছলে শুনতে থাকো। ওকে, বেশ। তাহলে 1947-এর ইতিহাস আমরা দেখতে পেলাম যে পশ্চিম পাকিস্তানে যে মাইগ্রেশনটা, হিন্দু মুসলিমের মাইগ্রেশন, সেটা খুব দ্রুত হয়ে গেছিল, কিন্তু ইস্ট পাকিস্তানে মাইগ্রেশনটা কিন্তু খুব দ্রুত হয়নি, 50-70 বছর ধরে সেটা হয়েছে। এবার আমরা একটু দেখি ইমিগ্রেশন ক্রাইসিস বিটুইন 1950-1985, অর্থাৎ 1950 থেকে 1985 সাল পর্যন্ত ইমিগ্রেশনের কি হাল ছিল এটা আমাদের একবার দেখতে হবে। দেখো, আমি এই ম্যাপ দিয়েই দেখানোর চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে আফগানিস্তান, এইখানে রয়েছে আফগানিস্তান, এই আফগানিস্তান থেকে এই কালিটা, অ্যাকচুয়ালি লাল কালিটা দেখা যাচ্ছে না, আমরা একটু কালিটা চেঞ্জ করে নিই। এইখানে আফগানিস্তান রয়েছে। আফগানিস্তান থেকে না বেশি মানুষের মাইগ্রেশন হয়নি, মানে আফগানিস্তানের হিন্দু এবং শিখ মিলিয়ে মোটামুটি বলতে পারো যে ওই 15,000-এর মতো, হ্যাঁ 15,000-এর মতন মানুষ কিন্তু ভারতে মাইগ্রেট করেছে। কত তারিখ থেকে কত তারিখ? 1950 থেকে 1985 পর্যন্ত, ওখানে বেশি সংখ্যক নেই। আর যদি বলো যে পাকিস্তানের কি অবস্থা, দেখো পাকিস্তানে একটা কথা তোমাদের জানতে হবে, পাকিস্তানে কিন্তু 1947-এ যে জনবিন্যাস হয়, ওই সময় আমরা যে হিন্দু কমিউনিটি বলছি, তো হিন্দুদের মধ্যে না দলিতদেরকে আলাদা করা ছিল, মানে হিন্দুকে দুটো পার্টে ভাগ করে দলিত কমিউনিটিকে আলাদা করে রাখা হয়েছিল, কারণ ওই দলিত কমিউনিটির ওই মানুষগুলোকে দিয়ে ওইখানে এই বিভিন্ন ধরনের যে কাজগুলো রয়েছে, নিচু নিচু কাজ, মানে ধরো এই টয়লেট পরিষ্কার করা, নোংরা আবর্জনা পরিষ্কার করা, এই সমস্ত যে কাজ যারা করতো, সেটা তোমরা দেখবা যে আজকের দিনে বাংলাদেশে সেই কমিউনিটি এখনও রয়ে গেছে, পাকিস্তানেও ছিল। তা এই দলিতদেরকে তখন হিন্দুদের মধ্যে কাউন্ট করা হতো না। তো সেই দলিতরাও যে একটা সময় তারা হিন্দু, তো সেই কারণে পাকিস্তান থেকে পরবর্তীকালে ভারতে যে মাইগ্রেশনগুলো হয়েছে, মানে 1950 থেকে 1985-এর মধ্যে, এই সময় যে মাইগ্রেশনটা হয়েছে সেটা কিন্তু এই দলিত কমিউনিটির হিন্দুস যারা রয়েছে, মানে দলিত বলতে সো কল্ড যেটাকে আমরা বলছি, আসলে মানুষের মধ্যে এরকম ভাগ থাকা উচিতই নয়। তো সেই ক্ষেত্রে তাদের যদি বলো কত, সেখানেও মনে রাখবে 10 থেকে 20,000 লোক তারা ভারতে এসছে সেখান থেকে। তো এটা গেল একটা দৃশ্য। এবার যদি বলো শ্রীলঙ্কা, দেখো শ্রীলঙ্কা থেকেও কিন্তু তামিল লোকেরা এসছে। এবার যদি বলো সংখ্যা কত, তো বলবো যে এইখানে মোটামুটি ধরো যে 7 লাখ তামিল রয়েছে, 7 লাখ তামিল। তো 7 লাখ তামিলও কিন্তু শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে প্রবেশ করেছে। এবার শুধু তাহলে তামিলনাড়ুতে নয়, এই মাইক কারো অন আছে, অফ করো মাইকটাকে, তোমাদের কারো মাইক অন আছে, মাইকটাকে অফ করো। তো তামিলনাড়ুতে যে এই শ্রীলঙ্কা থেকে যে তামিলরা প্রবেশ করেছিল না ভারতবর্ষে, সেই তামিলদের সংখ্যা এটা তোমার ঘটে কখন বলো তো, যখন 1948-এ 1948-এ যখন শ্রীলঙ্কা স্বাধীন হয়, তখন এই ইমিগ্রেশনটা হয় শ্রীলঙ্কা থেকে। তো এই যে 7 লক্ষ, এই 7 লক্ষের মধ্যে মনে রাখবে 4.5 লাখ তামিলকে কিন্তু অলরেডি ভারতবর্ষ তার সিটিজেনশিপ দিয়ে দিয়েছে। ওকে, আর বাকি যে পার্টটা রয়েছে সেই পার্টটাকেও ধীরে ধীরে দিয়ে দেওয়া হবে। এই জন্য, আর এই তামিলদের এই আন্দোলনেই কিন্তু জানো আমাদের রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তিনি তখন কিন্তু মারা গিয়েছিলেন এই ক্রাইসিসের জন্য। ঠিক আছে, না না এগুলো না লিখলেও চলবে, গল্পের মতন শুনতে থাকো। তো এই তামিল ক্রাইসিসের জন্য কিন্তু তাদের ভারতের তৎকালীন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর হত্যা হয়েছিল। ওকে, তো এইখানে যার জন্য সিএএ 19-এ তোমরা দেখবে যে এইখানে তামিলদের সম্পর্কে কোনো উল্লেখ নেই। এই কারণেই উল্লেখ নেই কারণ এই পর্যন্ত তামিলদের 7 লক্ষের মধ্যে প্রায় 4.5 লক্ষকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হয়েছে, আর বাকি যে পার্টটা রয়েছে তাদেরকেও ভিন্ন ভিন্ন সময়ে এটা দিয়ে দেওয়া হবে। এবার সিএ মূলত রইল যাদের জন্য, সেইটা কিন্তু আমার এই পূর্ববঙ্গের যারা পূর্ববঙ্গের হিন্দুস, খ্রিস্টিয়ান, জৈন, বুদ্ধ, মানে তুমি যদি ভাবো যে বুদ্ধদের সংখ্যা, বুদ্ধ মোটামুটি ধরো এই 200-300 সংখ্যায় হতে পারে যারা এসছে, তার বেশি নয়। আর জৈনরা বাংলা থেকে থাকবে না, বাংলায় তাদের সংখ্যা খুবই কম, হাতে গোনা, মানে 1%ও তারা নেই এখানে। তো সেই ক্ষেত্রে এইখানে যেটা হয়েছে মূলত তোমার মাইগ্রেশন যেটা হয়েছে, এটা হিন্দুদেরই মাইগ্রেশন হয়েছে। ওকে, এবার এই জায়গাতে আরেকটা জিনিস রাখবা যে মায়ানমার 1982-তে, এই যে রাজ্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ানমার। 1982-তে কিন্তু তারা
রোহিঙ্গিয়াসদেরকে কিন্তু তারা স্টেটলেস করে দেয়, স্টেটলেস। ওকে, অর্থাৎ রোহিঙ্গা ইস্যুস কিন্তু আজকের নয়। 1982 সালে সবার প্রথম মায়ানমার রোহিঙ্গাদেরকে নিজেদের নাগরিক বলে অস্বীকার করে। সেই সময় এই মায়ানমার থেকে রোহিঙ্গাসরা বিতাড়িত হয় এবং তারা না এই রোহিঙ্গাসরা এই মায়ানমার থেকে বেরিয়ে কিছু অংশ বাংলাদেশে, কিছু অংশ ভারতে কিন্তু তারা প্রবেশ করেছে। সেই সময়ের থেকে কিন্তু করছে মোটামুটি। ধরো এবার যদি বলো যে এইটার সংখ্যা কত হতে পারে, তো সেই সময় থেকে মোটামুটি 30,000-এর মতন রোহিঙ্গাস কিন্তু ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশের সংখ্যাটা আরও অনেক বেশি হবে রোহিঙ্গাদের কথা। এবার আসো ভারতে, আরও দেখো এইখানে আছে তিব্বত। হ্যাঁ, তিব্বত থেকেও কিন্তু ভারতবর্ষে মাইগ্রেশন হয়েছে। তিব্বতে তোমার ধরো দলাই লামাকে নিয়ে আরও 80,000 লোক কিন্তু ভারতে এসছে, যাদেরকে ভারত শরণ দিয়েছে এবং সেইখানে হিমাচল প্রদেশে এখানে ধর্মশালাতে কিন্তু তাদের মায়ানমারের একটা ক্যাবিনেট কিন্তু আমাদের ভারতবর্ষে চলছে, ঠিক, অর্থাৎ তারা শরণ পেয়েছে। এবার বিষয়টায় আমরা যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে তাহলে 1950 থেকে 1985-এর মধ্যে যা কিছু ঘটনা ঘটেছে সেটা আমরা একটু একটু করে ধারণা পেলাম কি কোথা থেকে কিভাবে কি হলো, কোন কোন দেশ থেকে আসলো। আফগানিস্তান থেকে বললাম যে শিখরা 15,000-এর কাছাকাছি আসলো। বর্তমান পাকিস্তান থেকে মোটামুটি 10-20,000 মানে সোকল্ড দলিত হিন্দুসরা ভারতে আসলো। শ্রীলঙ্কা থেকে মোটামুটি ধরো 7 লক্ষের মতন তামিল তারা ভারতে এসছে, তাদের 4.5 লক্ষের নাগরিকত্ব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবং বাকি কিছু রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে পরবর্তী কোনো সময়ে। তারপরে দেখলাম যে 1982-তে মায়ানমার থেকে রোহিঙ্গাদেরকে যখন স্টেটলেস করে দেওয়া হয়, তারাও কিছু অংশ ভারতে প্রবেশ করে, কিছু অংশ বাংলাদেশে প্রবেশ করে। তারপর দেখলাম তিব্বতে সেখান থেকে প্রায় 80,000 তিব্বত মানুষ ভারতে চলে এসছে। ওকে, যেটা আমাদের সাথে ঘটেনি সেটা হচ্ছে নেপাল ভুটান থেকে আমাদের দেশে কোনো প্রকারের মাইগ্রেশন ঘটেনি, কারণ তাদের সাথে আমাদের টাইজটা একটু আলাদা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসাম ক্রাইসিসটাকে একটু বোঝার চেষ্টা করি। যখন আমরা আসাম ক্রাইসিস বলছি, তোমরা এইবার এই ম্যাপটাকে একবার একটুখানি দেখার চেষ্টা করো। এই ম্যাপটাকে দেখো, যখন 1 মিনিট আমি কালারটাকে একটু চেঞ্জ করে নিই। এই ম্যাপটাকে যখন তোমরা দেখছো তখন দেখছো এইটা হচ্ছে মায়ানমার। হ্যাঁ, এটা মায়ানমার, হ্যাঁ, বার্মা। তো এই মায়ানমারের এই যে অংশ তোমরা দেখতে পাচ্ছ আসাম এবং মণিপুর, ঠিক আছে, এই যে আসাম এবং এই যে মণিপুর এই দুটো না মায়ানমারের অংশ ছিল। আরেকবার বলি, আসাম এবং মণিপুর এই দুটোই মায়ানমারের অংশ ছিল। কিন্তু 1826 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে পড়ে অ্যাংলো বার্মিজ ওয়ার ফার্স্ট, 1826 খ্রিস্টাব্দে অ্যাংলো বার্মিজ ওয়ার যেটা হয়েছিল, ওয়ার প্রথম ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মায়ানমারকে পরাজিত করে আসাম এবং মণিপুর এই দুটো রাজ্যকে, মানে এই দুটো প্রভিন্সকে ভারতের সাথে অ্যাড করে নেয়। আর সেই দিন থেকেই কিন্তু আসাম আর মণিপুর ভারতের অংশ হয়, যদিও এটা মায়ানমারের অংশ ছিল। এই সময় আর একটা জিনিস মনে রাখবে, এই সময় এই যে অরুণাচল প্রদেশ দেখছো, তারপরে এই যে নাগাল্যান্ড দেখতে পাচ্ছ, তারপরে এই যে তুমি এইখান থেকে মিজোরাম দেখতে পাচ্ছ, এই যে ত্রিপুরাটা যদিও নয়, কারণ কি একটা কথা শুনে রাখো, এই যে ত্রিপুরা দেখতে পাচ্ছ, এই স্টেটটা হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরা সারা জীবনই আলাদা ছিল, ত্রিপুরা আর মণিপুর। এই মণিপুর আর ত্রিপুরা এরা দুটোকে ইউটিজ হিসাবে এদেরকে ঘোষণা করা হয়েছিল। মানে ভারত যখন স্বাধীন হয় তার পরবর্তীকালে এদের ইউনিয়ন টেরিটরি করা হয়েছিল। তো ত্রিপুর আর মণিপুর এরা কিন্তু আসামের সাথে কখনো যুক্ত ছিল না। বাকি যেগুলো দেখতে পাচ্ছ, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলো সবই আসামের সাথে একসাথে ছিল। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় এগুলো সব আসামেরই অংশ ছিল সেই সময়ে, যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পুরো পার্টটাকে যখন ভারতের সাথে মার্জ করলো তখন। আর মণিপুর আর ত্রিপুরা সর্বদাই আলাদা ছিল। ওকে, এখন ঘটনা হচ্ছে তাহলে আসামে দাদা এই যে আসাম ক্রাইসিস নিয়ে তুমি আলোচনা করবে বলছে তা আসামের ক্রাইসিসটা কি? দেখো, আসামের ক্রাইসিস হচ্ছে এই আসামে আমরা ভারতবর্ষের যদি খনিজ সম্পদের কথা বলি, তো আসামে দুটো জিনিস খনিজ সম্পদের দিক থেকে হচ্ছে তোমার প্রাকৃতিক তেল মানে অয়েল, আর হচ্ছে টি, এই দুটো হচ্ছে আসামে বিখ্যাত ছিল। আর তোমরা জানো চায়ের জন্য চীনের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্রিটিশ সরকারের বিবাদ তৈরি হয়েছিল কি নিয়ে মনে পড়ে? আমি তোমাদের কোনো একটা মডার্ন হিস্ট্রি ক্লাসে এটা বলেছিলাম।
প্রিভিয়াস ক্লাসে ছিল মনে পড়ে শুন- চা নিয়ে বিবাদ, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্তব্য কি ছিল? ব্রিটিশ ক্রাউন বলছিল যে দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা সেই 1600 খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষে একা একা ব্যবসা করছো, এবার তোমাদের আর এটা করলে চলবে না। 1853 চার্টারটাকে মনে করো, 1853 চার্টার অ্যাক্ট, সেখানে বলা হলো না যে এবার তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাদেও ইউরোপে মানে ব্রিটেনের অন্যান্য যে কোম্পানিগুলো আছে তাদেরকেও, অন্যান্য ট্রেডার্স যারা আছে তাদেরকেও ভারতে ট্রেড করার লাইসেন্স মানে সুযোগ দিতে হবে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারকে বলল দেখো ভাই, ওটা করলে হবে না, এত বছর ধরে এই ভারতটাকে আমরা তৈরি করলাম, আমাদের রাজ্য বিস্তার করলাম, আর আজকে এসে তুমি অন্য কোনো কোম্পানিকে ব্যবসা করতে দেবে, এ সমস্ত মেনে নেব না। তখন দুটোর মধ্যে, কোম্পানির মধ্যে এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটা নেগোসিয়েশন হলো যে আচ্ছা ঠিক আছে, এখন থেকে যে সমস্ত ব্রিটিশ কোম্পানি ভারতে যাবে তারা অন্য সমস্ত কিছুর ব্যবসা করতে পারলেও চায়ের ব্যবসাটা করতে পারবে না এবং চায়নার কবজাটা নিতে পারবে না। সো সেই ক্ষেত্রে ব্রিটিশদের কাছে চাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আসামে যে চা পাওয়া যায় সেটা কিন্তু জগৎ বিখ্যাত। ওকে, সেই কারণে টি আর অয়েল এই দুটোকে ম্যানুফ্যাকচার করার জন্য আসামে সেই সংখ্যক জনসংখ্যা ছিল না, যার কারণে আসামে বাংলা থেকে প্রচুর মানুষকে কিন্তু তখন নিয়ে যাওয়া হয়েছিল এই শ্রমিক হিসাবে, যাতে এই আসামের চা আর এই তেল উৎপাদনটাকে বাড়ানো যায়। এই জন্য তোমরা বাংলার যে লোকসঙ্গীতগুলো আছে সেই লোকসঙ্গীতগুলো শুনলে তোমরা বুঝতে পারবে ঘটনাটা সঠিক। তোমরা শুনেছ আসাম যাব মনে করি, আসাম যাব, আসাম গিয়ে লকড়ি লিব, এরকম একটা গান আছে না? আমার গানটা পুরো মনে পড়ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ঘটনা। তো সেই সময় বাংলার এমন একটা কালচার ছিল যে সবাই আসামে চাকরি করতে যেত। তো এই যে বাংলাদেশ থেকে, মানে আজকের দিনে যেটা বাংলাদেশ বলছো সেটা তো একই ছিল, পশ্চিমবঙ্গ পুরো পার্টটা মিলিয়েই বাংলা ছিল। তো তারা আসামে যেত, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে নিয়ে যেত, সেখানে চাকরি দিত, সেখানে থাকার জন্য কলোনি তৈরি করে দিত। তো এবার ঘটনাটা ঘটলো কি, সেইখানে যে সমস্ত বাঙালিরা থাকা শুরু করলো, একবার ভেবে দেখো তাদের কাছে সেখানে কাজ রয়েছে, হাতে হাতে টাকা পয়সা রয়েছে, রুজি রোজগার হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, ফ্যামিলি সেখানে তৈরি হচ্ছে। এইভাবে করতে করতে আসামের যে ইন্ডিজিনাস পিপল, আসামের যে উপজাতি গোষ্ঠী, তাদের থেকে এই বহিরাগতদের সংখ্যা বাড়তে শুরু করলো, যার কারণে আসামিরা ফিল করলো যে আমাদের অধিকার বোধহয় এবার খর্ব হতে চলেছে। এই জন্য মনে রাখবে এই ঘটনাটা কবেকার ঘটনা বলছি আমি, কিন্তু 1826-27 ঘটনা বলছি। এবার দেখো এই ঘটনাটা যখন আসামে চলে এলো 1931 সালের ঘটনাটা বলি আমি। 1931 সালে যখন আসামে সেন্সাস হলো, তোমরা জানো ভারতবর্ষে ফুললি সেন্সাস শুরু হয় 1872 থেকে, তাই না? 1872 থেকে ভারতে সেন্সাস শুরু হয়। তো 1931 সালে যখন আসামে সেন্সাস হলো, সেই সেন্সাসের যিনি চিফ কমিশনার ছিলেন তিনি কেন্দ্র সরকারকে জানাতে বাধ্য হলো যে, কেন্দ্র সরকার বলতে মানে সেই সময়ে 1931-এ যে ব্রিটিশ সরকার ছিল তাকে জানাতে বাধ্য হলো যে দেখুন এই যে জনগণনা আমরা করলাম, আসামের পরিস্থিতি কিন্তু খারাপ। এবার জিজ্ঞেস করা হলো কেন খারাপ? বলছে দেখুন আসামে যা ইন্ডিজিনাস পিপল, যারা মানে আসামের যারা মানুষ বা বাসিন্দা, যা আসামের যে কালচার, কৃষ্টি সংস্কৃতি, সেটা কিন্তু এবার একদম খারাপ হতে চলেছে। কেন? কারণ বাঙালি মুসলিম এবং হিন্দু, হ্যাঁ বাঙালি মুসলিম, বিশেষ করে বাঙালি মুসলিমদের সংখ্যা আর হিন্দুদের সংখ্যা এখানে বাড়তে শুরু করেছে, যার জন্য তোমরা দেখবা আসামিদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এমন নেই যে বাঙালি মুসলিমদের তাড়াও, এমন আন্দোলন কিন্তু নয়। আসামের আন্দোলনটাই হচ্ছে বঙ্গালী হাটাও। বলো কি ওদের স্লোগানটা কি? আসামিদের স্লোগানটা হচ্ছে বঙ্গালী হাটাও। সেই বঙ্গালী হিন্দু হোক কি মুসলিম হোক এটা তাদের দেখার দরকার নেই। অর্থাৎ এই যে 1931-এ যে আসামের জনগণনা হলো, সেই সময় চিফ কমিশনার অফ সেন্সাস তিনি সরকারকে জানালো দেখুন আসামের অবস্থা কিন্তু ভয়ানক হতে চলেছে। কেন? কারণ আসামে কিন্তু বাঙালি মুসলিমদের সংখ্যা তখন বেড়ে গেছে, আর আসামের যে মূল নিবাসী তারা কিন্তু খারাপ অবস্থার মধ্যে পড়ছে। এইবার যেটা ঘটনা ঘটলো 1947-এ যখন দেশ ভাগ হলো, তখন দেখা গেল যে 28% বাংলাদেশের মানে পাকিস্তানের হিন্দু থেকে মোটামুটি 22% হয়ে গেল। মাত্র 7% বা 6% জনগণ তারা কোথায় প্রবেশ করলো? ভারতে আসলো। হ্যাঁ, বাকিরা তো আর আসেনি 1947-এ, বাকিরা পরে এসছে, 1950-র পরে এসছে। এইবার এই সময় যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে
জওহরলাল নেহেরু স্বাধীনতার পরে আসামের যখন জনগণনা করলেন, আসামের জনগণনা করার পরে 1951-এ একটা অবজারভেশন করলেন। 1951-এ নেহেরু এটা বুঝতে পারলেন, যেহেতু প্রিভিয়াস একটা ডেটা রয়েছে যে আসামের জনবিন্যাস বিনষ্ট হচ্ছে, বাঙালিদের এত পরিমাণে ওখানে অতিক্রমণ হয়েছে, যার কারণে আসামের যে ইন্ডিজিনাস পিপল, তাদের যে কৃষ্টি কালচার, আসামি সংস্কৃতি, সেটা নষ্ট হতে বসেছে। সেই কারণে জওহরলাল নেহেরু সেন্সাস কমিটিকে খুব চুপিসারে একটা কথা বলে দিল যে দেখো, তোমরা একটা কাজ করো, যেটা করো সেটা হচ্ছে সেন্সাসটাকে সেন্সাসের মতনই করো, কিন্তু একটা এনআরসি তোমরা করে ফেলো, একটা এনআরসি করে ফেলো। হ্যাঁ, যে এনআরসিটা কোনোদিনই পাবলিশ হয়নি, আজও পাবলিশ হয়নি। এই যে আসামের এনআরসি 1951-এ হয়েছিল, এটা জওহরলাল নেহেরু নিজে করিয়েছিলেন কিন্তু, এবং এটা আজও ডিক্লাসিফাইড ওয়েতে কিন্তু রয়েছে কেন্দ্র সরকারের কাছে, যে ডেটাটা এখনও রিভিল করা হয়নি। মানে সেই সময় তাহলে দেখা যাবে সেই জনবিন্যাসটা কী ছিল। অর্থাৎ এই যে কাউকে না জানিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1951-এ কিন্তু আসামে অলরেডি একটা এনআরসি করেছিলেন, অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, সিটিজেনদের একটা রেজিস্টার কিন্তু তৈরি করেছিলেন শুধুমাত্র আসামের জন্য। এবার যে ঘটনাটা ঘটলো, এই 1951 আসতে আসতে যখন সাধারণ নির্বাচন অনুষ্ঠান হবে, সেই সময় আসামে মানুষদের মধ্যে একটা প্রতিবাদ বা প্রতিরোধের ভাষা শুরু হলো। একবার কল্পনা করে দেখো, আসামের আন্দোলন বা আসামিদের আন্দোলন, প্রতিবাদ, সেটা 1950 থেকে 1951-এই শুরু হয়ে যাচ্ছে। 1950 থেকে 1951-এই শুরু হয়ে যাচ্ছে। সেই সময় তাদের দাবি ছিল যে আসামকে বাঙালি মুক্ত করতে হবে, আসামকে বাঙালি মুক্ত করতে হবে, কারণ আসাম না হলে আমাদের নিজেদের সংস্কৃতি নষ্ট হবে। সেই সময় মনে রাখবে 1950 সালে ভারত সরকার একটা অ্যাক্ট এনেছিল 1950-তে। ওই অ্যাক্টটার নাম ছিল হচ্ছে ইমিগ্রেশন অ্যাক্ট 1950। কী ছিল অ্যাক্টটার নাম? ইমিগ্রেশন অ্যাক্ট 1950। এবার ইমিগ্রেশন অ্যাক্ট শুধু মনে রাখবে না, মনে রাখবে আরেকটাও, ইমিগ্রেশনটাকে বলা হয় এক্সপালশন ফ্রম আসাম, ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950। অর্থাৎ যে সমস্ত ইমিগ্র্যান্ট আসামে প্রবেশ করেছে তাদেরকে এক্সপাল করতে হবে, আসাম থেকে বিতাড়িত করতে হবে, এই আইন কিন্তু আসে। এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে ইস্ট পাকিস্তানের বহু সংখ্যকদের আসাম থেকে এক্সপালশন করা হবে, অর্থাৎ ইস্ট পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, এবং কিন্তু ইস্ট পাকিস্তানের মাইনরিটিস যারা আছে তাদেরকে এক্সপালশন করা হবে না। তাহলে একবার তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। আজকের দিনে দাঁড়িয়ে সিএএ 2019 নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করছে, তাদের এটুকুন স্মরণে রাখা উচিত, জওহরলাল নেহেরুর সময়ে একটা আইন পাশ হলো, যে আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950। সেই আইনে স্পষ্টই বলা হলো যে আসাম থেকে যারা ইস্ট পাকিস্তানের সংখ্যাগুরু তাদেরকে বাংলাদেশে বা ইস্ট পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, এক্সপাল করা হবে। কিন্তু যারা ইস্ট পাকিস্তানে সংখ্যালঘু মানে মাইনরিটিস, অর্থাৎ বলতে চাইলো হিন্দু, তাদেরকে কিন্তু এক্সপাল করা হবে না, তারা আসামে চাইলে থাকতে পারবে। বুঝতে পারলে কি হলো ঘটনাটা? এইবার এই ঘটনার যখন নেহেরুর সময় হলো, তখন আসামিদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করলো, তৎকালীন আসামি যারা নেতা ছিল তারা বলতে শুরু করলো যে আমরা তো বলেছিলাম বঙ্গালী হাটাও, তো এখানে আবার ওই মাইনরিটিস ফাইনরিটিস এই সমস্ত আবার কি কথাবার্তা। মানে আসামের কাছে কিন্তু ওই হিন্দু মুসলমানের ব্যাপারটা একেবারেই নেই, তারা বাঙালি হলেই তারা তাদের শত্রু বলে মনে করবে। কিন্তু ভারত সরকারের সেই সময় যারা পলিসি মেকার ছিল তারা বলেছিল যে দেখুন, ইস্ট পাকিস্তানে যে সমস্ত মাইনরিটি কমিউনিটি রয়েছে তাদেরকে আমরা এই ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950 মাধ্যমে তাদেরকে আমরা বিতাড়িত করতে পারি না। কেন পারি না? কারণ এই সময়ে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে নেহেরু লিয়াকত একটা চুক্তি ঘটে, জানো কি তোমরা? 1950-তে নেহেরু লিয়াকত চুক্তি ট্রিটি হয়। এই নেহেরু লিয়াকত ট্রিটিতে বলা হয় যে দুই দেশের মধ্যে যে মাইনরিটি কমিউনিটি বসবাস করছে তারা যখন চাইবে তখন তারা এক দেশ থেকে আর এক দেশে চলে আসতে পারবে। আরও একবার শোনো নেহেরু লিয়াকতের ট্রিটিটা কী ছিল। 1950-তে নেহেরু লিয়াকত একটা চুক্তি হয়। লিয়াকত মানে বুঝতে পারছো সেই সময় পাকিস্তানের যিনি মানে প্রধান ছিলেন তিনি, ওকে, আর্মি জেনারেলের থেকেই তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তো সেই নেহেরু লিয়াকতের মধ্যে চুক্তি হয় যে পাকিস্তানে যে সমস্ত মাইনরিটিস আছে
তারা ভারতবর্ষ, তারা যদি ফিল করে যে সেখানে তারা সেফ নেই, সেখানে তারা সিকিওর নেই, তারা ভারতে চলে আসতে পারে। এবং ভারতে যে সমস্ত মাইনরিটি কমিটি রয়েছে অর্থাৎ মুসলমান, তারা যদি ফিল করে যে ভারতে তারা সেফ সিকিওর নেই, তাহলে তারা পাকিস্তানে চলে যেতে পারে। এই চুক্তি 1950-তে স্বাক্ষর হয়, যেটাকে আমরা নেহেরু লিয়াকত চুক্তি নামে জানি। তো সেই আইনের দোহাই দিয়ে বা সেই আইনের মর্যাদা দিতে গিয়ে বলা হলো 1950-তে যে ইমিগ্রেশন এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট করা হয়েছে, এর মাধ্যমে আমরা আসাম থেকে শুধুমাত্র এই ইস্ট পাকিস্তানের যারা সংখ্যাগুরু আছে মানে মুসলিমস, তাদেরকে আমরা এক্সপাল করব, কিন্তু যারা ইস্ট পাকিস্তানের সংখ্যালঘু মানে হিন্দুজ, বৌদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, এদেরকে আমরা এক্সপাল করব না। তাহলে আমায় বলো তো দেখি, এই কথাটাই কি সিএ 2019-এ আছে কিনা? এখানেই আছে কিনা সিএ 2019-এ? এটাই তার মানে এই যে রীতি অর্থাৎ সিএ 2019-এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে আমাদের আলোচনা, তো এটা কিন্তু নতুন জিনিস নয়। ওকে, তো 1951 আমি বললাম তোমাদের যে এনআরসি হয়েছিল, নেহেরু করেছিলেন, কিন্তু এটা কখনোই পাবলিশ তিনি করেননি, শুধুমাত্র একটা রেকর্ড, একটা নথি রাখার জন্য তিনি এটা করেছিলেন। তাহলে আমায় বলো যে এইখানে যেটা আসামিদের যে ডিমান্ড ছিল বঙ্গালী হাটাও, সেই বঙ্গালী হাটাও ব্যাপারটা কিন্তু তখনও পরিপূর্ণ রূপ পেল না, কারণ শুধুমাত্র বাংলাদেশের বা পাকিস্তানের যারা সংখ্যাগুরু তাদেরকেই এক্সপাল করার কথা বলা হলো, কিন্তু হিন্দু বা যারা মাইনরিটিজ ইন পাকিস্তান তাদেরকে হাঁটানোর কথা বলা হলো না। তো এরপরে আমরা যদি আরও একটু ঘটনা দেখি যে 1952 আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো। সো দাঁড়াও একটু কালিটা চেঞ্জ করে নিই। 1952 আস্তে আস্তে একটা ঘটনা ঘটলো, ঠিক তার পরের বছরে ইস্ট পাকিস্তানে অর্থাৎ আজকের দিনে যেটা দাঁড়িয়ে বাংলাদেশ, পাকিস্তান একটা পলিসি গ্রহণ করলো। পাকিস্তানের পলিসি হলো কি যে সারা পাকিস্তানে উর্দু ভাষাটাকে আমরা রাষ্ট্রভাষা করব, উর্দু ভাষাটাকে রাষ্ট্রভাষা করব। তো এই কথাটা পশ্চিম পাকিস্তান মানে আজকের দিনে যেটা পাকিস্তান তারা মেনে নিলেও বাংলাদেশ কিন্তু এটা মেনে নিতে পারেনি। মানে তৎকালীন দিনে যে পূর্ব পাকিস্তান আর আজকের দিনে যে বাংলাদেশ সেটা কিন্তু মেনে নিতে পারেনি। তারা বলেছিলেন যে তাদের মাদার টাং, তাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তো তাদের মাতৃভাষা বাংলা হলে কেন আমরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করব? এমনটা হোক না যে পশ্চিম পাকিস্তানের মানুষ উর্দু ভাষাতে কাজ কারবার করবে আর পূর্ব পাকিস্তানের মানুষেরা বাংলা ভাষাতে কাজ কারবার করবে। আসলে এটা তো বাংলারই, আমাদের ভারতবর্ষের কৃষ্টি কালচার বাংলারই তো একটা অংশ। সেই কারণে এই ইস্ট পাকিস্তানে 1952-তে বিরাট বড় একটা আন্দোলন হয়েছিল। সেই ডেটটাকে মাথায় রাখবে, 21 ফেব্রুয়ারি 1952। এই 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছাত্র তারা 144 ধারা জারি করা সত্ত্বেও তারা তাদের মাতৃভাষা বাঁচাও আন্দোলন অর্থাৎ উর্দুর বিপক্ষে বা উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার মানে দাবিতে তারা আন্দোলন করে এবং সেই ছাত্রদের ওপরে বিরাটভাবে মানে পুলিশি হামলা হয়, তাদেরকে গুলি করে হত্যা করা হয়। আর সেই দিনটাতেই কিন্তু আমাদের সারা আন্তর্জাতিকভাবে এই দিনটিতে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, বলে না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি 1952। তাহলে একবার ভাবো বাংলাদেশের এই 1952 সালের যে আন্দোলন, ভাষা আন্দোলন, এটা সারা বিশ্বকে না তাক লাগিয়ে দিয়েছিল। কেন তাক লাগিয়ে দিয়েছিল? বিশ্ব কখনো এমনটা কল্পনা করতে পারেনি যে ভাষা জাতীয়তাবাদের একটা বিরাট বড় মাধ্যম হতে পারে, যেখানে মানুষ তার জীবন অনায়াসে দিয়ে দিচ্ছে একটা ভাষাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য। তো ওই দিনটা থেকেই, ওই দিনটাকেই স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়। ওকে, তো বাংলাদেশে আন্দোলন শুরু হলো এবং মাথায় রেখো ইস্ট পাকিস্তান যে বাংলাদেশ হবে ভবিষ্যতে, হ্যাঁ, সেইটার কিন্তু যে বীজ, সেই বীজ কিন্তু 1952-তেই প্রথিত হয়েছিল। আর সেটাই পরবর্তীকালে এই আন্দোলন ধীরে 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 গিয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। ইউনাইটেড নেশনস 1952-তে যেটা করেছিল সেটা হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত। আমাদের মনে রাখবে আমাদের ভারতের যিনি বিজয়লক্ষ্মী পণ্ডিত, তিনি ইউএনএ 1952-তে গিয়ে বলেছিলেন, কি বলেছিলেন ভালো করে শোনো। তিনি বলেছিলেন ইস্ট পাকিস্তানে
মাইনরিটিসদের অত্যাচারের ফলে 22 লক্ষ মাইনরিটিস ভারতে চলে এসছে। একবার কল্পনা করো, 1952-তে ইউএনএ গিয়ে ভারতের প্রতিনিধি বিজয় লক্ষ্মী পণ্ডিত তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইস্ট পাকিস্তানে মাইনরিটিসদের ওপরে, মানে ইস্ট পাকিস্তানে মাইনরিটি মানে হিন্দুস, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান, এই সমস্ত কমিউনিটি, এদের উপরে অত্যাচারের ফলে 1952-তে কত লক্ষ ভারতে চলে এসছে? 22 লাখ, 22 lakhs ভারতে প্রবেশ করেছে। এই ডেটাটা কবে দিচ্ছেন? 1952-তে ইউএনএ দিচ্ছেন। তার মানে বুঝতে পারছো ব্যাপারটা কি? তো এরকম 1952 থেকে শুরু করে 1952 থেকে 1964 এই সময় টা একটুখানি মাথায় রাখতে হবে, কারণ 1964-এ যে ঘটনাটা ঘটে, নেহেরুর মৃত্যু হয়, তখন নেহেরু মারা যান, এবং 1964-এ নেহেরুর মৃত্যু হবার পরে তোমার লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী করা হয় 1964-এ, এবং লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু সেই ব্যক্তি যিনি এই সমস্ত প্রেক্ষাপট দেখে, ভারতবর্ষের এই সমস্ত প্রেক্ষাপট দেখে আজকের দিনে আমরা যে এনআরসি বলে যেটা পাচ্ছি, হ্যাঁ, এবং এনআরসি শুধু নয়, তার সাথে এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এইটা করার কথা তিনি বলেন। এবং আরেকটা কাজ তিনি করেন, সেটা হচ্ছে ফরেনার্স অ্যাক্ট 1946-এর ফরেনার্স অ্যাক্ট, এই অ্যাক্টটা তো তৈরি হয়েছিল, কিন্তু এইটার রুলস তৈরি হয়নি। তোমরা বলো তো দেখি, সিএএ পাস হয়েছে 2019-এ, কিন্তু তার রুলস কবে এসছে? সিএএ 2019 পাস হয়েছে ইন দ্য ইয়ার 2019, কিন্তু রুলস কবে আসছে জানো কি? এই সিএএ 2019-এ এই অ্যাক্টের রুলস এসছে 10th of March 2024। বুঝতে পারছো? 2019-এর আইনের রুলস এসছে 2024-এর 10ই মার্চ। এখন তোমরা বলবে দাদা অ্যাক্ট কি আর রুল কি? দেখো, অ্যাক্ট হচ্ছে পার্লামেন্টের দ্বারা তৈরি করা একটা আইন, আর ওই আইন কিভাবে কার্যকর হবে, কিভাবে সেটাকে গ্রাসরুট পর্যন্ত নিয়ে নেওয়া যাবে, তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হয়। তার জন্য দেখবা যখনই কোনো অ্যাক্ট পাস হয়, সেই অ্যাক্টের জন্য একটা রুলও আসে স্পেসিফিকভাবে, এবং সেটা আমাদের ভারতের যে রাজপত্র, মানে যেটাকে আমরা গেজেট বলি, সেই গেজেটে পাবলিশ হয়। তাহলে সিএএ 2019 অ্যাক্ট এর গেজেট কবে পাস হয়েছে? 10th of March 2024। ওকে, অর্থাৎ রুলসটা এসছে। তাহলে লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী হলেন 1964-এ, তখন তিনি 3টে বড় বড় কাজ করলেন। একটা তো করলেন তিনি এনআরসি কিভাবে লাগু করতে হবে সেই বিষয়টাকে ক্ল্যারিফাই করলেন। 2 নম্বর কাজ করলেন এনআইডি কার্ড দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভারতবর্ষকে একটা জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আর এই যে ফরেনার্স অ্যাক্ট 1946 হয়েছিল, তার একটা রুলস তিনি তৈরি করলেন। এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর নাগরিকতা নিয়ে 3টে বড় কাজ। ওকে, যদি কখনো এমন হয় ইন্টারভিউ বোর্ডে এগুলো কিন্তু তৈরি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে লাল বাহাদুর শাস্ত্রী তোমরা জানো যে তিনি 1964 থেকে 1966 পর্যন্তই প্রধানমন্ত্রী ছিলেন, কারণ তার তাসখান্দে গিয়ে ওই 1965-এ যে পাকিস্তানের সাথে ওয়ার হয়েছিল, সেইটারই মানে মিটিং করতে গিয়ে তিনি তাসখান্দে তার মৃত্যু হয়। এমনকি বলা হয় যে শাস্ত্রীজিকে হত্যা করা হয়েছিল সেখানে। এবার 1966-এ যখন শাস্ত্রীজির মৃত্যু হয়, তখন ভারতের প্রধানমন্ত্রী হন, পিএম হন, তিনি হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী, আইজি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1966-এ প্রাইম মিনিস্টার হন, এবং 1970-তে তোমার পাকিস্তানে ইলেকশন হয়। হ্যাঁ, এবং ইস্ট পাকিস্তান ভাগ হয়ে যায়, ইস্ট পাকিস্তান হয়ে সেটা কি হয়ে যায়? বাংলাদেশ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় একটুখানি বলি, বাংলাদেশ সৃষ্টির পেছনে কারণ তো বেশ কিছু ছিল, বা মেজর কারণ কী ছিল আমি তোমাদের বলি। দেখো, 1970-তে পাকিস্তানে ইলেকশন হয়, জেনারেল ইলেকশন। এই 1970-এর পাকিস্তানের জেনারেল ইলেকশনে যদি আমি বলি যে এক তো আজকের দিনে পাকিস্তান যেটা, আর একটা দেখি হচ্ছে ইস্ট পাকিস্তান, মানে আজকের দিনে বাংলাদেশ যেটা সেটা। তো এই পাকিস্তানে তখন জুলফিকার আলী ভুট্টো, যার রাজনৈতিক দলটার নাম ছিল হচ্ছে
এটার নাম ছিল হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। পাকিস্তান পিপলস পার্টি বলে তার দলটা ছিল। আর তার নাম কি বললাম যেন, জুলফিকার আলী ভুট্টো। ইয়েস, জুলফিকার আলী ভুট্টো। এই জুলফিকার আলী ভুট্টো তার রাজনৈতিক দল হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। এই 1970-এর নির্বাচনে এই জুলফিকার আলী ভুট্টোর দল 81টা সিট জিতেছিল, 81টা সিটস। ওকে। আর এদিকে ইস্ট পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দলটার নাম ছিল হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তখন জিতেছিল হচ্ছে তোমার 167 সিটস। ওকে। তাহলে ইস্ট পাকিস্তানে শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ 167 সিট জিতল এবং পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো তার দল 81টি সিট জিতল। এবার যদি বলো যে পাকিস্তান আর ইস্ট পাকিস্তান মিলিয়ে টোটাল কতগুলো সিট ছিল দাদা, ছিল হচ্ছে 313টি সিট ছিল। তাহলে এবার বলো তো দেখি, টোটাল পাকিস্তানে 313টি সিটের মধ্যে 167 সিট শেখ মুজিবুর রহমান জিতে গেল। তার মানে এর সাথে সাথে কি কমপ্লিট মেজরিটি এর হলো কি না হলো না বলো দেখি? মানে শেখ মুজিবুর তো কমপ্লিট মেজরিটি পেয়ে গেল। তাহলে নিয়ম অনুযায়ী তো শেখ মুজিবুরেরই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল পাকিস্তানের, তাই না? কিন্তু পাকিস্তান সরকার কখনোই একজন বাঙালি প্রধানমন্ত্রী হোক এটা কখনো তারা চায়নি। বুঝতে পারছো? মানে আজকের দিনে দাঁড়িয়ে যে পাকিস্তান, সেই পাকিস্তান কখনোই চায়নি যে বাংলাদেশ, কারণ বাংলাদেশের লোককে তখন তারা খুবই ঘৃণা করতো। এই আজকের দিনে পাকিস্তানের লোকেরা, তারা এদেরকে কালা আদমি বলে গালি দিত। মানে এদের গায়ের রংটা একটু কালো, ঠিক আছে? এরা হিন্দি উর্দু তেমন ভালো বলতে পারে না। হ্যাঁ, এরা মাছ মাছলি খায়, বুঝতে পারছো? মানে মাছের গন্ধ এদের গায়ে লেগে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এরা লুঙ্গি পরতে ভালোবাসে, বুঝতে পারছো? গামছা গায়ে জড়ানো থাকে। এই বিভিন্নভাবে না পাকিস্তান, আজকের দিনে যে পাকিস্তান, সেই পাকিস্তানের লোকেরা বাংলাদেশকে বিভিন্নভাবে, মানে সরি ইস্ট পাকিস্তানকে সেই সময় বিভিন্নভাবে এই ধরনের যে জাতিমূলক যে বিদ্বেষ, সেইটা কিন্তু তাদের প্রতি ছিল, বাঙালি। ওকে। তো সেই ক্ষেত্রে কমপ্লিট মেজরিটি কিন্তু পেয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু শেখ মুজিবুর রহমানকে তারা প্রধানমন্ত্রী হতে দেয় না। এই সময় ইয়াইয়া খান, যিনি সেই সময়কালের প্রেসিডেন্ট ছিলেন এবং জেনারেলও ছিলেন, তো তিনি শেখ মুজিবুরের সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন, দেখা করে বোঝানোর চেষ্টা করেন যে মুজিবুর, তোমাকে প্রধানমন্ত্রী হতে হবে না, তুমি আমাদেরকে সাপোর্ট করো, আমাদের দল আমাদের এই পাকিস্তান থেকেই প্রধানমন্ত্রী হোক। তো এই সাথে একটা ডেট মনে রাখবে, এই সময় তোমার ইয়াইয়া খান তোমার 1971 সালের 1971 সালের 7th মার্চ লাস্ট বৈঠক হয় এই দুজনের মধ্যে, ইয়াইয়া খান এবং শেখ মুজিবুরের মধ্যে। তো এই সময় এই বৈঠকটা আসলে নাকাম হয়ে যায়, বুঝতে পারছো? মানে এই বৈঠকটা ফলপ্রসূ হয় না। 1971-এর 7ই মার্চ এই বৈঠকটা নাকাম হয়ে যাওয়ার ফলে শেখ মুজিবুর রহমান যখন দেখতে পেল যে এরা কোনো মতেই বাঙালিদেরকে পাকিস্তানের গদিতে বসতে দেবে না, মানে পাকিস্তানে এদেরকে মানে প্রধানমন্ত্রী হতে দেবে না, সেই কারণে এই মার্চ মাসেই এই দিনটাতেই, মানে এই বৈঠক শেষ করার পরেই 7th মার্চ, মানে যদি আমি ডেট লিখি 07/03/1971, এই ডেটটাতেই বাংলাদেশ কিন্তু নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে। মুজিবুর রহমান ঘোষণা করে ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, ঠিক আছে, স্বাধীন বাংলাদেশ ঘোষণা করে। এই ঘটনা হওয়ার পরে শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়, তাকে জেলবন্দি করা হয়, পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এবং তার কিছুদিন পরে যখন দেখো শেখ মুজিবুরকে যখন অ্যারেস্ট করা হবে, তখন স্বভাবতই তার দলের যে সমস্ত লোক আছে, বাংলাদেশের মানুষ যারা আছে, তারা আন্দোলন শুরু করবে। সেই আন্দোলন শুরু করার ফলে আরেকটা ডেট মনে রাখবে, সেটা হচ্ছে 25/3/1971। এই ডেটটাকে মাথায় রেখে, এই ডেটটাকে একটু গুরুত্ব আছে। 25শে মার্চ 1971 সালে সেই বিপ্লবীদেরকে, বাংলাদেশের বিপ্লবীদেরকে ঠান্ডা করার জন্য, মানে যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলবো পরবর্তী সময়, সেই মুক্তিযোদ্ধাদেরকে ঠান্ডা করার জন্য পাকিস্তান একটা প্রোগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন একটা প্ল্যান শুরু করে, যার অপারেশন শুরু করে, যার নাম হচ্ছে সার্চ লাইট। এবং বলা হয় যে এই সার্চ লাইটের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। 30 lakhs, একজন দুইজন নয়, কিন্তু পাকিস্তানি আর্মি 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। এই যে সার্চ লাইট অপারেশন শুরু হয়েছিল 25/3/1971, এবং
এই সার্চলাইট অপারেশনে যারা পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করেছিল তারা তাদের যে দলগুলো আল বদর, আল শামস, তারপর আরেকটা কি আছে যেন বাংলাদেশে রাজাকার্স, ইয়েস রাজাকার্স, আল বদর, আল শামস, এরা পাকিস্তানি মিলিটারিকে সাহায্য করেছিল এই বাঙালি জাতীয়তাবাদী নেতাদেরকে হত্যা করার জন্য বা তাদেরকে খুঁজে বের করবার জন্য। ওকে, তো এই সময় 30 লক্ষ বাংলাদেশি মানুষকে তখন কিন্তু হত্যা করা হয়। এইবার 1971-এর মার্চ মাসে ইন্দিরা গান্ধী ওকে ভূমিকা গ্রহণ করেন। তিনি দেখেন যে বাংলাদেশকে স্বাধীন করবার একটা সুযোগ এসছে, অর্থাৎ মূলত পাকিস্তানকে ভাঙবার একটা সুযোগ এসছে। তিনি কিন্তু তখন বাংলাদেশকে রক্ষা করার জন্য বা বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সেনা মানিক শ এর নেতৃত্বে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং সেই সময় তুমি একবার কল্পনা করে দেখো, আমেরিকা পাকিস্তানের পক্ষ নেয়, ইন্দিরা গান্ধী দৌড়ে ছুটে যায় হচ্ছে ইউএসএসআর, হ্যাঁ মানে সেই সোভিয়েত রাশিয়াতে ছুটে যায়, রাশিয়ার সমর্থন গেইন করে এবং এই যুদ্ধ মার্চ মাস থেকে শুরু হয়ে ডিসেম্বরে গিয়ে শেষ হয় এবং 16/12/1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। ওকে, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল ইন্দিরা গান্ধীর সহযোগিতায় বা ইন্দিরা গান্ধীর সার্বিক সহযোগিতায়। আর এই সময়ে না, এই যে যুদ্ধ চলাকালীন এই সময়ে প্রচুর পরিমাণে, মানে আমরা যদি টাইম পিরিয়ডটা দেখি তাহলে টাইম পিরিয়ডটা আমরা কি পেলাম, এক তো পেলাম হচ্ছে মার্চ টু ডিসেম্বর, অর্থাৎ মার্চ থেকে ডিসেম্বর এই কয় মাসের মধ্যে ভারতবর্ষে 1 কোটি মানুষ, হ্যাঁ অ্যারাউন্ড 1 crore পিপল তারা মাইগ্রেট করে দেয়, আমাদের ভারতবর্ষে চলে আসে। এবং মনে রাখবে ভারত যখন পাকিস্তানের যুদ্ধ চলছিল, এগুলো আমাদের গল্প শোনা আছে আমাদের ঠাকুরদাদা, কারণ আমরা বর্ডার মানে বর্ডার এলাকায় যেহেতু আমাদের বাড়ি, এই সময় না আমাদের বহু মানুষকে আমাদের বাড়িতে খাওয়ানো হয়েছে এরকম সময়, বুঝতে পারছো, বহু মানুষকে এই 1971-এ, হ্যাঁ মানে এই সময় যেটা টার্মটা ছিল আমাদের গ্রাম বাংলায়, এটাকে বলা হতো পোড়াপুরির বছর, হ্যাঁ মানে বুঝেছো, মানে আমাদের ঠাকুমা দিদিমারা এই বছরটাকে বলতো কি বলতো, পোড়াপুরির বছর, বুঝতে পারছো। মানে ওই সময় প্রচুর পরিমাণে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, তো এই পোড়াপুরির বছর বলতো আর এটাকে। আর ওই মানুষগুলোকে আসতো, তাদেরকে খাইয়ে, ভারতীয়রা কিন্তু খুব যত্ন করেছে ওই সময় এই মানুষগুলোকে যারা এই পাকিস্তান থেকে এসেছিল, 1 crore পিপল। তো যখন যুদ্ধ শেষ হলো, বাংলাদেশ যখন স্বাধীন হলো ডিসেম্বরে, তখন কিন্তু এই 1 কোটির মধ্য থেকে 90 lakhs পিপল যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে আবার ফিরে গিয়েছিল। আর এই 90 লক্ষের মধ্যে হিন্দু যেমন ছিল তেমনি মুসলমানও ছিল, তারা বাংলাদেশে ফিরে গিয়েছিল, স্বাধীন বাংলাদেশে তারা ফিরে গিয়েছিল। এবং তারা ভেবেছিল যে আমরা স্বাধীন বাংলাদেশে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সেটা হয়নি। পরবর্তীকালে 1971-এর পর থেকে যদি ধরো যে আজকের দিন পর্যন্ত 2014 বলো, যে কাট অফ ডেটটা আমাদের সিএতে করা হয়েছে, সেখানে বহু মানুষ কিন্তু ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্নভাবে এসেছে। ওকে, আর এই সমস্ত মানুষগুলোকে যাতে ভারতের নাগরিকতা দেওয়া যায়, তার জন্যই কিন্তু এই সিএএ 2019। তাহলে এই সিএ এর মাধ্যমে কারো নাগরিকতা কারবার কথা বলা হয়নি, বরং যারা অত্যাচারিত হয়েছে, যারা দেশভাগের বলি হয়েছিল, তাদেরকে তারা যাবে কোথায় আর বলো, তারা আর কোথায় যাবে, তাদের তো এখানেই আসতে হবে, এখানেই থাকতে হবে, এটাই হলো ব্যাপার, এই জায়গা থেকে হলো। নাও এবার এখানে আর একটা কথা তোমরা মাথায় রাখবা, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তার পরের বছর 1972 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হলো। ইন্ডিয়া আর বাংলাদেশ, এবার আর পাকিস্তান এখানে নেই, বাংলাদেশ হয়ে গেছে। একটা তোমার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU সাইন হলো। সেই MOUতে বলা হলো যে, কি বলা হলো, 25/3/1971, ভালো করে বুঝবে, 25/3/1971 এই ডেটের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছে, বাংলাদেশ সরকার আবার তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে আরও একবার শোনো, 1972 সালে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হলো। সেই চুক্তিতে বলা হলো যে 25/3/1971 সালের পরে, মানে এই ডেটের পরে যারা ভারতে চলে এসেছে তাদেরকে বাংলাদেশ আবার তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। এই চুক্তি স্বাক্ষর হলো, বুঝতে পারলে?
এই সময় জেনারেল ইলেকশন যদি ভারতের কথা বলো, যে এই সময় আস্তে আস্তে 1977 এসে গেছে। 1977-এ তোমরা জানো জেনারেল ইলেকশন হলো এমার্জেন্সির পরে। এমার্জেন্সি 1975-এই লাগু হয়ে গেল। তারপর 2 বছর পরে 1977 সালে যখন ভারতবর্ষে সাধারণ ইলেকশন হলো, সেই সাধারণ ইলেকশনে ইন্দিরা গান্ধীর বিরাট বড় পরাজয় হলো। হ্যাঁ, এবং এই সময় 1977 সালে জনতা পার্টির সরকার ভারতে প্রতিষ্ঠা হলো। জনতা পার্টি। আচ্ছা, আমি তো আমার মতন একা একা বলে যাচ্ছি, তোমরা কি শুনছো? ভাল লাগছে নাকি না বোরিং লাগছে? হ্যাঁ দাদা শুনছি। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, ভালো লাগবে। হ্যাঁ, তো এই 1977-এ জনতা পার্টি ভারতে ক্ষমতায় আসলো। এই সময় ক্ষমতা আসার পরে আমরা জানি যে জনতা পার্টির সরকার হলে মোরারজি দেশাই তিনি প্রধানমন্ত্রী হলেন, পিএম হলেন মোরারজি দেশাই। এবং অটল বিহারী বাজপেয়ী তিনি ফরেন মিনিস্টার হয়েছিলেন। ফরেন মিনিস্টার, এফএম মানে ফাইন্যান্স মিনিস্টার নয়, ফরেন মিনিস্টার মানে বিদেশ মন্ত্রী। মোরারজি দেশাই সরকারে, জনতা পার্টির সরকারে অটল বিহারী বাজপেয়ী বিদেশ মন্ত্রী হয়েছিলেন। এইবার এই ঘটনাটাও গেল আসাম ক্রাইসিসের মধ্যে, এটা বুঝলে। এই সময় বহু মানুষ যেমন ভারতের অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গে এসেছিল, তেমনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে আসামেও কিন্তু গিয়েছিল। এবার এই জায়গাটাতে একটা পয়েন্ট আমাদের বুঝতে হবে, তবে গিয়ে আসামের ক্রাইসিসটা বুঝবো। দেখো, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে আমাদের আসাম, এই হচ্ছে আসাম, আর এই পার্টটা হচ্ছে বাংলাদেশ। ওকে, এই পার্টটা বাংলাদেশ। পলিসি মেকারদের যে ভাবনা বা যারা এই বিষয়ে রিসার্চ করেছেন, এই বিষয়ে বিভিন্ন কমিটি গঠন হয়েছে, সেই কমিটির রিপোর্ট এবং যারা এই বিষয়ে অ্যানালিসিস করেন তাদের যে ধারণাটা বুঝতে হবে। তারা বলছেন বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ত্যাগ করেছে, তাদের মোস্ট অফ দেম এন্টার্ড ইনটু ওয়েস্ট বেঙ্গল। কিন্তু যে সমস্ত মানুষ এখান থেকে বেরিয়ে আসামে গেছে, তারা নিশ্চিত রূপে ধর্মীয় উৎপীড়নের কারণ থেকেও বেশি তারা ইকোনমিক রিজনে গেছে। আমি কি জায়গাটা বুঝাতে পারলাম? কি বলেছি? যে কোন রিজনে তারা মাইগ্রেট করেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে বেরিয়ে যারা পশ্চিমবঙ্গে এসছে, তাদের ধরে নেওয়া হচ্ছে যে তারা সত্যি কোনো ধরনের পারসিকিউশনের ফলে তারা এসছে। বাট বাংলাদেশ থেকে আসামে যারা গেছে, তারা নিশ্চিত রূপে কিছু না কিছু ইকোনমিক রিজনে গেছে। কারণ আসাম একটা ইনকামের জায়গা, সেখানে অনেক কাজের সুযোগ রয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু একটা কজ, আসামিদের যে সমগ্র যে আসামি আন্দোলন বা আসামিদের যে সমগ্র আন্দোলন, সেখানে কিন্তু এটাও একটা কজ। এবার আমরা দেখব যে 1951 থেকে আসামের নেতারা একটু একটু করে যে কথা বলা শুরু করছিল, সেই তাদের ভাষাটা গণ আন্দোলনের রূপ নেয়, সেটা কিন্তু অনেক পরে 1979-এ। মাথায় রাখো, 1951 থেকেই আসামিদের মধ্যে একটা আন্দোলন একটা ভাব চলছে, কিন্তু সেই আন্দোলনটি যে বিরাট বড় ভূমিকা নেবে সেটা কিন্তু 1979-এ আমরা দেখব। অর্থাৎ 1979 থেকে 1985 এই সময়কালটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, তো চলো দেখি, এটা দেখি। আসাম মুভমেন্ট 1979 থেকে 1985। দেখো, আমরা একটু আগে জানলাম যে 1977-এ ক্ষমতায় আসলো কারা? জনতা পার্টি। ওকে, জনতা পার্টি ক্ষমতায় আসলো। এবার এই জনতা পার্টি হচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল। তো জাতীয়তাবাদী রাজনৈতিক দল হওয়ার জন্য এই জনতা পার্টিরই যারা একজন পার্টনার ছিল, অ্যালায়েন্স যে দল ছিল পার্টনার, তার মধ্যে মাথায় রাখবে জনসংঘ। এই জনসংঘই পরবর্তীকালে কিসে পরিণত হয়? বিজেপিতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে 1977-এ জনতা পার্টি ক্ষমতায় আসলো। জনতা পার্টি অ্যালায়েন্স বলতে পারো তারা। আর এই জনতা পার্টির একটা সহযোগী দল ছিল হচ্ছে জনসংঘ, যেটা পরবর্তীকালে বিজেপি হয়। তো এই বিজেপি বা জনসংঘ এরা খুবই রাষ্ট্রবাদী ছিল এবং এরা না সবসময় চেষ্টা করেছে যে ইলিগাল মাইগ্রেন্টস যারা আছে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করতে হবে যেন তেন প্রকারেণ।
কারণ ভারতবর্ষ ধর্মশালা নয়, যে আসবে সেই ভারতবর্ষে থেকে যাবে। ভারতবর্ষের যে নিজের মানুষ রয়েছে, নিজের জনসংখ্যা রয়েছে, তাদেরকে আমরা ঠিকবেলা দুমুঠো খাবার খাওয়াতে পারছি না, বাইরের কেন আমরা চাপ নেব, এই হচ্ছে রাষ্ট্রবাদীদের ভাবনা। তো সেই জায়গা থেকে 1978-এ আসামের নির্বাচন হওয়ার কথা হয়, অর্থাৎ আসামের অ্যাসেম্বলি ইলেকশনের কথা বলা হয় 1978। এবার এই 1978-এ আসামে যে আসামের অ্যাসেম্বলি ইলেকশন হয়, সেইখানে জনতা পার্টি ক্ষমতায় চলে আসে। কোন দল ক্ষমতায় চলে আসে? জনতা পার্টি। এর আগে কিন্তু এতদিন কংগ্রেসই ছিল। অর্থাৎ কেন্দ্রে যেহেতু 1977 সালে জনতা পার্টি ক্ষমতায় চলে এসছে, তাই আসামেও এই আসামের যে এই জনতা পার্টির যে রাজনৈতিক দলগুলো ছিল, তারাও এই বিদেশিদের খেদাও বা বিদেশিদেরকে তারাও এই আন্দোলনের পক্ষপাতী যেহেতু তারাও ছিল, তাই আসামিরাও এই দলটাকে ভালোবাসতে শুরু করেছিল। যার কারণে 1978-এ আসামে যে জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল, সেইখানে জনতা পার্টি ক্ষমতায় চলে আসলো। জনতা পার্টির বক্তব্য ছিল কংগ্রেস ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য ইল্লিগাল মাইগ্রেন্ট যারা আছে, বিশেষ করে মুসলিম, তাদেরকে সংরক্ষণ দেয়, সেটা আর চলবে না আসামে। বুঝতে পারছো? এর জন্যই দেখা যাবে পরবর্তীকালে যখনই কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, তখনই দেখবে রাজনীতিক এই সিটিজেনশিপ নিয়ে কোনো কিছু হবে না, সব বিষয়টা ধামাচাপা পড়ে থাকবে। আবার যখনই কংগ্রেস সরে গিয়ে এনডিএ বা এনইডিএ যখন ক্ষমতায় আসবে, তখনই এই রাজনীতি বা এই সিটিজেনশিপ নিয়ে বা এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপারটা মাথায় আসবে। এই পুরো কাহিনীটাকে যদি আমি ধীরে ধীরে তোমাদের সেই আজকের দিন পর্যন্ত বলতে পারতাম, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হতো। আমি কি বললাম আরেকবার বলি। জনতা পার্টির বক্তব্য ছিল যে কংগ্রেস হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি করে, যার জন্য মুসলিম ভোট তার দরকার। সেই মুসলিম ভোট ইল্লিগাল মাইগ্রেন্টদের হোক বা দেশীয় মুসলিম হোক, এটা তারা বাদ বিচার করে না। যার কারণে ওদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে, আর ওরা ভালো, দেশের জন্য ভালো নয়। এই পলিসি ইন্ট্রোডিউস করতে থাকে এই জনতা দল, জনসংঘ, এই বিজেপি, এরা সবাই মিলে। সেই সময় সেই জন্য আমরা দেখব যে ভারতবর্ষে যখনই কংগ্রেস ক্ষমতায় এসছে, তখন এই সিটিজেনশিপ নিয়ে বা এই সমস্ত নিয়ে কোনো ধরনের কিচ্ছু হয়নি, সব স্থির চুপচাপ। আবার যখনই এনডিএ ক্ষমতায় এসছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যেখানে মুখ্য রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, সে বা এই এনডিএদেরই যে নর্থ ইস্টে যে অ্যালায়েন্স আছে, সেই অ্যালায়েন্সটাকে বলা হয় এনইডিএ, মানে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। হ্যাঁ, নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএরই একটা পার্ট কিন্তু এটা। ওকে, সো এরা যখন ক্ষমতায় আসবে, তখনই দেখবে সিটিজেনশিপ নিয়ে এটা সেটা বিভিন্ন ধরনের কাহিনী উত্থান হতে থাকবে। 1978 এই সময় যখন আসামের ইলেকশন হচ্ছিল, সেই সময় একটা সিট ছিল আসামে, সিটটার নাম হচ্ছে মঙ্গলদৈ। আসামের একটা এলএস সিট ছিল, লোকসভা সিট ছিল। সেই সিটটার নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে, সিটটার নাম হচ্ছে মঙ্গলদৈ। এই মঙ্গলদৈ সিটটাতে একজন এমপি ছিলেন। সেই এমপি, তার নাম হচ্ছে হীরালাল পাটওয়ারি। এই হীরালাল পাটওয়ারির মৃত্যু হলে এই জায়গায় ইলেকশন কমিশন বলে যে 1978-এ যখন আমরা আসামের বিধানসভার নির্বাচন যখন করব, তখন এই যে লোকসভা সিট, এইটারও বাই ইলেকশন করে নেব। এটারও কী করে নেব? বাই ইলেকশন করে নেব। বাই ইলেকশন করে নিয়ে তাহলে এখানে একজন এমপি মারা গেছে, তার জায়গায় নতুন এমপি চলে আসবে। কিন্তু এই সময় ইলেকশন কমিশন একটা জিনিস অবজার্ভ করে। কি অবজার্ভ করে? এই জিনিসটা তোমাদের একটু জানা উচিত। দেখো, যখন সরকার, মনে করো যে আজকের দিনে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে এখন তৃণমূল ক্ষমতায় আছে, তো দেখবা সরকারের সবকটা প্রতিষ্ঠানেই তৃণমূল ভাবনার লোকজন থাকবে। আবার যখন তৃণমূল চলে গিয়ে বিজেপি ধরো ক্ষমতায় আসবে, তখন দেখবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজেপি ভাবনার লোকজন চলে আসবে। এটা স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না, এটা সারা পৃথিবীতেই হয়। তো যখন এই সময়ে কেন্দ্রে কিন্তু জনতা দলের সরকার রয়েছে, জনতা পার্টি, ঠিক আছে, জনতা দল, জনসংঘ, এদের সরকার রয়েছে। তো 1978-এ আসামে যেহেতু ইলেকশনের কথা হলো, এই ইলেকশানে জনতা পার্টি ভোট করাতে যাচ্ছে।
তো নির্বাচন কমিশনে যে থাকবে সে নিশ্চিত রূপে এই ভাবনার লোকজন থাকবে। ইলেকশন কমিশন একটা অবজারভেশন করলো যে 1971 সালের যে ভোটার লিস্ট আর 1971 সালের যে ভোটার লিস্ট আর 1978 সালের যে ভোটার লিস্ট সেই দুটোতে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। একবার ভাবো ভালো করে, যখন 1978 সালে আসামের বিধানসভা নির্বাচন হবে সেই সময় ইলেকশন কমিশন একটা অবজারভেশন কেন্দ্র সরকারকে জানায়, সেখানে বলে যে 1971 সালে যে আসামের ভোটার লিস্ট ছিল আর 1978 সালে যে ভোটার লিস্ট সেটা আকাশ পাতাল তফাৎ হয়েছে। অর্থাৎ বহু সংখ্যক বাংলাদেশি এই ভোটার লিস্টে অ্যাড হয়ে গেছে। সংখ্যাটা কত বলা হয়েছে? সংখ্যাটা 40 লক্ষ, 40 lakhs। একবার ভাবো, 40 লক্ষ বাংলাদেশি তারা 1971-এর ভোটার লিস্টে ছিল না, অথচ 1978-এর ভোটার লিস্টে চলে এসছে। এতে আসামের মূল নিবাসী যারা তারা মনে মনে ভাবতে শুরু করলো যে তারা তো তাদের কালচার তো নষ্ট হচ্ছেই, তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা এগুলো তো নষ্ট হচ্ছেই, তার সাথে সাথে রাজনৈতিক ক্ষমতাও যে তারা এবার হারাতে বসেছে। একবার বোঝো যে 40 লক্ষ লোক যদি কোথাও ভোটার লিস্টে অ্যাড হয়ে যায় তাহলে আসামের লোকেদের থেকে তো এদের সংখ্যা বেশি হয়ে যাবে, তাহলে এরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই রাজনৈতিক ক্ষমতা পেয়ে যাবে। তাহলে আসামের চিন্তাটা এখান থেকে শুরু হলো, 78-এর এই ইলেকশন থেকে, মঙ্গলদৈয়ের এই ইলেকশনের এই ভাবনা থেকে। এই পরিস্থিতিতে মনে রাখবা, এই যে পরিস্থিতি আলোচনা করলাম, এই পরিস্থিতিতে অর্থাৎ 1978 সাল থেকে আসামে একটা সংগঠন বিরাটভাবে প্রসিদ্ধি লাভ করলো, যে সংগঠনটাকে বলা হয় অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, মানে যেটাকে আমরা বলি আসু। ওকে, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। এই অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন তারা কিন্তু আন্দোলন শুরু করলো যে আসামের নির্বাচন তখনই হবে যখন 1971 সালের ভোটার লিস্ট অনুযায়ী ভোট হবে। কি ছিল তাদের দাবি? তাদের দাবি ছিল আসামের ইলেকশন তখনই হবে যখন ভোটার লিস্ট 1971টা মানা হবে, 1971-এরটা মানা হবে। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটবে। আমরা দেখলাম যে 78 আসতে আসতে, হ্যাঁ 78 আসতে আসতে আবার কে ক্ষমতায় চলে এসছে বলো দেখি কেন্দ্রে? 78 আসতে আসতে কেন্দ্রে কে ক্ষমতায় চলে এসছে? কংগ্রেস। মানে শ্রীমতী ইন্দিরা গান্ধী, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী, হ্যাঁ 78, এক মিনিট দাঁড়াও, 78 না, 78 একটু বাদে আসবে, কারণ ওই জনতা দলের সরকার বেশি দিন থাকবে না, বুঝতে পারছো? একটু বাদে আসছে ওই জায়গাটায়। বলছি কাহিনীটা পুরো বলছি, আগে এটা আশুর আলোচনাটা একটু করি। আশু তৈরি হলো, এবার শুধু আসামে আশু একা আন্দোলন করেনি, আশুর সাথে আর একটা সংগঠনকে মনে রাখবে, সেটা হচ্ছে তোমার জিএসপি। কি এটা? অল আসাম গণ সংগ্রাম পরিষদ। অল আসাম গণ সংগ্রাম পরিষদ। এই যে এএজিএসপি এবং এএএসইউ, এই দুটো সংগঠন মিলে, এরা কিন্তু সবাই কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন, কিন্তু ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন মিলে সরকারের কাছে, আসামে তখন কিন্তু জনতা দল সরকার রয়েছে, তাদের একটাই দাবি ছিল। কি দাবি? তাদের দাবি ছিল যে থ্রি দাবি। 3D দাবিতে কি? প্রথম ডি মানে হচ্ছে প্রথম দাবি হচ্ছে, প্রথম ডি মানে হচ্ছে ডিটেনশন, তারপরের ডি হচ্ছে ডিলিশন, তারপরে দাবি হচ্ছে ডিপোর্টেশন। এই হচ্ছে 3D দাবি। অর্থাৎ আসু এবং এএজিএসপি গণসংগ্রাম পরিষদ, এদের দুজনেরই দাবি ছিল 3D লাগু করতে হবে, অর্থাৎ ডিটেনশন করতে হবে, যারা ইল্লিগাল মাইগ্রেন্ট আছে তাদেরকে ডিটেনশন করতে হবে, অ্যারেস্ট করতে হবে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং তাদেরকে আলটিমেটলি আসাম থেকে ডিপোর্ট করে তাদের দেশ বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এই তিনটে তাদের দাবি ছিল। ওকে, এইরকম পরিস্থিতিতে দেখো 1979-এর ঘটনাটা একবার দেখো। 1977-এ ইন্দিরা গান্ধী ইলেকশনে হারার পর একটু দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু ঠিক 2 বছরের মধ্যেই জনতা পার্টির যে অ্যালাইড দলগুলো ছিল তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ শুরু হয়ে যায়। সেই বিবাদ হওয়ার সূত্র ধরে ইন্দিরা গান্ধী খুব ট্যাক্টফুলি একজন লোককে কনভিন্স করে ফেলে
যার নাম হচ্ছে চৌধুরী চরণ সিং। নাম শুনেছ? কিছুদিন আগে ভারতরত্ন পেয়েছেন চৌধুরী চরণ সিং। এই চৌধুরী চরণ সিংকে ইন্দিরা গান্ধী বলে যে দেখো, প্রধানমন্ত্রী তো তোমার হওয়ার কথা ছিল, তা তোমার মতন যোগ্য নেতা কি আর আছে? বাকি তোমাকে না করে ওরা মোরারজি দেশাইকে কেন প্রধানমন্ত্রী করলো? হ্যাঁ, তো এইরকম ইন্দিরা গান্ধী এই চৌধুরী চরণ সিংয়ের সাথে আলাপ আলোচনা করে এনাকে না পুরোটাই আর কি বিষিয়ে দিল। তখন এ ভাবলো হ্যাঁ তাই তো, আমার যদি এত যোগ্যতা হয় তাহলে কেন মোরারজি দেশাই হবে? তো সেই সময় এই চৌধুরী চরণ সিং, হ্যাঁ, এনাকে কনভিন্স করে ফেললো ইন্দিরা গান্ধী যে তিনি জনতা সরকার থেকে, অর্থাৎ মোরারজি দেশাই সরকার থেকে যেন তার সমর্থনটা তুলে নেয়। আর যখনই চরণ সিং ইন্দিরা গান্ধীর এই প্রলোভনে পড়ে, মানে তার এই মানে তেল লাগানো কথাবার্তায় পড়ে যখন মোরারজি দেশাই গভর্নমেন্ট থেকে তার সমর্থন তুলে নেয়, তখনই এই জনতা দল বা জনতা পার্টির যে সরকার সেটা কেন্দ্রে পড়ে যায়। এখানে একটা বিশেষ বিষয় আমাদের জানা উচিত, সেটা কি দেখো, যখন মোরারজি দেশাই গভর্নমেন্টটা ফল করলো, তখন সেই সময় ভারতের প্রেসিডেন্ট ছিল হচ্ছে, রাষ্ট্রপতি তখন ছিল হচ্ছে 1977-এ রাষ্ট্রপতি তখন ছিল তোমার আরে একজন মুসলিম ছিল, কি নাম বলো? ফখরুদ্দিন আলী আহমেদ। ভেরি গুড, ফখরুদ্দিন আলী আহমেদ। হ্যাঁ, ফখরুদ্দিন আলী আহমেদ। তো ফখরুদ্দিন আলী আহমেদ না সেই সময় প্রেসিডেন্ট ছিলেন, ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার আকস্মিক মৃত্যু হয়। হ্যাঁ, মানে ডাই ইন হার্নেস, মানে তিনি প্রেসিডেন্টশিপ তার থাকাকালীনই তার মৃত্যু হয়। এই তার মৃত্যু হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন হচ্ছে নীলাম সঞ্জীবা রেড্ডি। এই নীলাম সঞ্জীবা রেড্ডি যখন রাষ্ট্রপতি হয়, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, নীলাম সঞ্জীবা রেড্ডি কিন্তু ইন্দিরা গান্ধীর বিরোধী পক্ষ ছিল। মানে ওরা যেহেতু একটাই কংগ্রেস দল একটাই ছিল, কিন্তু এই নীলাম সঞ্জীবা রেড্ডি বা এদের একটা গুট ছিল যারা ইন্দিরা গান্ধীর গুটকে পছন্দ করতো না, এবং এরা কখনোই চায়নি যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হোক বা ও কংগ্রেসের নেতৃত্বে আসুক। তো যেহেতু শ্রীমতী ইন্দিরা গান্ধী পরবর্তীকালে এই সমস্ত দলকে কোণঠাসা করে বিভিন্নভাবে ওই ভিভি গিরিকে রাষ্ট্রপতি বানিয়েছিল, দেখবে ভিভি গিরি এদেরকে করে ইন্দিরা গান্ধী, মানে কংগ্রেস একজনকে প্রেসিডেন্ট হিসাবে ঠিক করেছিল, সেই জায়গায় ইন্দিরা গান্ধী ভিভি গিরিকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিল, তাকে জিতিয়ে এনেছিল। তো এই সময় জনতা দল যখন পড়ে গেল, তখন চৌধুরী চরণ সিংয়ের সরকার প্রতিষ্ঠা হলো ভারতে। ওকে, কবে? 1979-এ চৌধুরী চরণ সিং তিনি ইন্দিরা গান্ধীর সহযোগিতায় ভারতবর্ষের পিএম হন, ইন্দিরা গান্ধীর সাপোর্ট পেয়ে। এবার ঘটনা হচ্ছে, ইন্দিরা গান্ধীর সাপোর্ট পেয়ে কে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো? চৌধুরী চরণ সিং, তাই তো? তাহলে কংগ্রেস, ভেরি গুড। তাহলে এই পরিস্থিতিতে 1979-এর এই ঘটনাতে কংগ্রেসের খুশি হওয়ার কথা ছিল না? যেহেতু কংগ্রেসের ইন্দিরা গান্ধীর সহযোগিতায় ও প্রধানমন্ত্রী হয়েছে, কংগ্রেসেরই এক পক্ষে সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, তাই তো নাকি? কংগ্রেসের খুশি হওয়ার কথা। কিন্তু ঘটনা হচ্ছে, ওই যে আমি একটু আগে বললাম, নীলাম সঞ্জীবা রেড্ডি আর ইন্দিরা গান্ধী এরা ছিল হচ্ছে সেই সাপে নেউলে সম্পর্ক, বুঝতে পারছো? মানে দা কুমড়ো সম্পর্ক ছিল, একে অপরকে দেখতে পেতো না। একই কংগ্রেস, যদিও দুটো পার্ট ছিল, ভাগ, একটা ছিল ইন্দিরা গান্ধীর দল, মানে ইন্দিরা গান্ধীর টিম, আর একটা ছিল এই নীলাম সঞ্জীবা রেড্ডিদের টিম। তো এই জন্য এইখানে ইন্দিরা গান্ধী মোটামুটি ক্ষমতায় চলে আসলেও নীলাম সঞ্জীবা রেড্ডি রাষ্ট্রপতি হয়ে বলল যে এক কাজ করতে হবে, শোনো চৌধুরী চরণ সিং, তুমি ইন্দিরা গান্ধীর সহযোগিতা নিয়ে, কংগ্রেসের সহযোগিতা নিয়ে সরকার করেছো, সব ঠিক আছে, কিন্তু তোমাকে না কনফিডেন্স মোশন আনতে হবে, অর্থাৎ বিশ্বাস মত, যেটাকে আমরা আস্থা ভোট বলি বাংলায়। কি বলি? আস্থা ভোট। কিন্তু জেনে রাখো আস্থা ভোট বলে বা কনফিডেন্স মোশন বলে আমাদের কনস্টিটিউশনে বা পার্লামেন্টারি রুল বুকে কোথাও এই কথাটা লেখা নেই। ওকে, যেটাকে আমরা আজকের দিনে কনফিডেন্স মোশন বলে জানি, এই কনফিডেন্স মোশন কথাটি ভারতবর্ষের সংবিধানেও লেখা নেই, ভারতবর্ষের যে পার্লামেন্টের যে রুল বুক সেখানেও লেখা নেই। এবার নীলাম সঞ্জীবা রেড্ডি ভাবছে, ইন্দিরা গান্ধী যদি এই ক্ষমতায় থেকে যায় সরকারে, তাহলে তো কংগ্রেসটাকেও তো নিজের পক্ষে করে নেবে। এই জন্য রাষ্ট্রপতি হিসেবে ও বলল, দেখো চৌধুরী চরণ সিং,
তুমি প্রধানমন্ত্রী হয়েছো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার এই সরকারের ওপরে জনতার আস্থা আছে কি না, অন্যান্য এমপিদের আস্থা আছে কি না, একটা গণভোট হবে, আস্থা ভোট হবে, যেটাকে আমরা কনফিডেন্স মোশন বলে জানি। এই কনফিডেন্স মোশনের এই ভোট হবে। এই কনফিডেন্স মোশনের ভোটটা কিন্তু ভারতের কনস্টিটিউশনেও নেই, পার্লামেন্টারি অ্যাক্টেও নেই। তাহলে এটা কেন সঞ্জীবা রেড্ডি করলো বুঝতে পারছো? ইন্দিরা গান্ধীকে বিপদে ফেলার জন্য, বুঝতে পারলে? এইবার যে ঘটনাটা হলো, নীলম সঞ্জীবা রেড্ডি এই নীতির সূচনা করেন। মাথায় রেখো, কনফিডেন্স মোশন বা আস্থা ভোটের সূচনা কে করেছে? নীলম সঞ্জীবা রেড্ডি। এটা তো এই আচ্ছা, আমি কিন্তু গল্পগুলো বলে যাচ্ছি, আমার মনে যেমন আসছে, বিক্ষিপ্ত আলোচনা হয়েও যাচ্ছে বোধহয়। তোমরা কি ইন্টারেস্ট পাচ্ছ কিছু? ঠিক আছে স্যার, এরকম চলবে। আচ্ছা, ওকে। না আসলে আমার মনে হচ্ছে, যেহেতু আমার কোনো স্লাইড নেই, কিছু নেই, তো আমার মনে হচ্ছে আমি হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি। সো আসলে গল্পের প্রেক্ষাপটগুলো আমার যেমন যেমন মনে আসছে তেমনই বলে দিচ্ছি। তো যাই হোক, এই সময় নীলম সঞ্জীবা রেড্ডি বলল যে তাহলে তোমাকে চৌধুরী চরণ সিং তোমার সরকারের কনফিডেন্স মোশন আনতে হবে, অর্থাৎ তোমার সরকারের প্রতি এমপিদের আস্থা আছে কি না এটাকে জানতে হবে। তো চৌধুরী চরণ সিং বলল, এই জিনিস তো আমাদের কনস্টিটিউশনে কোথাও লেখা নেই বা পার্লামেন্টারি বুকে কোথাও লেখা নেই, তো কী ব্যাপারটা কি? তখন নীলম সঞ্জীবা রেড্ডি, দেখো তুমি প্রধানমন্ত্রী, তোমার সরকারের প্রতি আস্থা আছে কি না এটা তো তোমারই সম্মানের ব্যাপার। যদি আস্থা থাকে তো ভালো, না আস্থা থাকলে কি ইলেকশন করতে হবে আবার? তখন এটা চৌধুরী চরণ সিংয়ের একটা সম্মানে আঘাত লাগে। সে বলে যে আমি প্রধানমন্ত্রী হব, আমি যোগ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার যোগ্যতা নেই। তো তার মানে একটু ওই মানে ইমোশন হার্ট হলে সে বলে ঠিক আছে চলো তাই হোক, আস্থা ভোটই করব আমি। এইটাই কিন্তু ইন্ট্রোডাকশন আস্থা ভোট, এর আগে কোনো দিন ভারতে হয়নি, এটাই সূচনা। তো আস্থা ভোট হলে যেটা ঘটনাটা ঘটে, মজার বিষয়, ইন্দিরা গান্ধী এই চৌধুরী চরণ সিংকে আর সাপোর্টটা করে না আস্থা ভোটে। যখনই চৌধুরী চরণ সিংকে আস্থা ভোটে মানে সাপোর্ট করে না, কেন সাপোর্ট করে না সেই বিষয়টা জেনে রাখো। যখনই নীলম সঞ্জীবা রেড্ডি এই চৌধুরী চরণ সিং এবং ইন্দিরা গান্ধীর এই মিলিজুলি সরকারকে যখন চ্যালেঞ্জ করলো বাই সেইং কি ইউ হ্যাভ টু ব্রিং কনফিডেন্স মোশন, তখন ইন্দিরা গান্ধী বুঝে গেল যে এই নীলম সঞ্জীবা রেড্ডি বেটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। সো কী করতে হবে? আমি কংগ্রেসটাকে নিজের পক্ষে নিয়ে আসবো, মানে এই নীলম সঞ্জীবা রেড্ডির পক্ষে যারা যারা কংগ্রেসের নেতা আছে তাদেরকে আমার টিমে নিয়ে আসবো। আর আমার টিমে নিয়ে আসলে তো বেশি দিন বসিয়ে রাখা যাবে না, কারণ মানুষকে যদি তুমি কিছু না দাও তাহলে তোমার পক্ষে তো বেশি দিন থাকবে না। তাই ইন্দিরা গান্ধী ভাবলো যে কাজ করতে হবে, এই যে কনফিডেন্স মোশন, চৌধুরী চরণ সিংয়ের সরকারকে আমি সমর্থন দেব না। সমর্থন না দিলে কী হবে? সরকারটা পড়ে যাবে, আর এই সরকার পড়লে আবার ইলেকশন হবে, আর ইলেকশন হলেই আমি আমার যে সমস্ত টিম আছে টিমকে নিয়ে ভোটে দাঁড়াবো, জিতে বেরিয়ে আসবো। বুঝতে পারছো ইন্দিরা গান্ধীর প্ল্যানটা কী ছিল? এই কারণে এই ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই সরকার থেকে চরণ সিংকে বের করে নিয়ে এসে তাকে নিয়ে সরকার গঠন করে, তার সরকারের যখন কনফিডেন্স মোশন হওয়ার কথা তখনই তাকে ল্যাং মেরে দিল, চৌধুরী চরণ সিং সরকার পড়ে গেল। তারপরে ইলেকশন হবে কবে? 1980-তে ইলেকশন হবে। তো 1980 থেকে এই 1979 থেকে 1980 পর্যন্ত কিন্তু চৌধুরী চরণ সিং প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, কিন্তু ওইটাকে বলা হয় কেয়ারটেকার গভর্নমেন্ট বলা হয়। বুঝতে পারছো? মানে যতদিন না নেক্সট সরকার আসছে বা নেক্সট ইলেকশন হচ্ছে ততদিন তো আর রাষ্ট্রকে তো আর প্রশাসনহীন রাখা যাবে না, যার কারণে একজন কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে চৌধুরী চরণ সিং ততদিন প্রধানমন্ত্রী ছিল। এইবার এরম করতে করতে আমরা দেখব যে 8th of June 1979 এই সময়ে আসামের যে আসু এবং ওই যে অল আসাম গণসংগ্রাম পরিষদ, এরা দেখলো আচ্ছা ভাই, কেন্দ্রে গিয়ে তুমি সবাই মিলেমিশে যাচ্ছ, ভোট করে নিচ্ছ, 1980-তে ভোট হবে বলছো, অথচ আমাদের যে ভোটার লিস্ট চেঞ্জ করতে বললাম তার কি হবে? তাহলে এবার আসো, আসামে কি ছিল? আসামের বক্তব্য ছিল 1971 সালের যে ভোটার লিস্ট সেটা দিয়ে ভোট হবে, তাই তো? কিন্তু সরকার বলছিল না, 1978-এর লিস্ট দিয়ে ভোট হবে। এখন আসামিদের আন্দোলন এখান থেকে শুরু হয়ে গেল 8 জুন 1979। আসাম বলতে শুরু করলো যে না, আর আমরা এটা মেনে নেব না, আমাদের ভোটার লিস্ট চেঞ্জ করতে হবে, 3D মুভমেন্ট আনতে হবে, অর্থাৎ ডিটেনশন, ডিলিশন আর ডিপোশন করতে হবে, না হলে আসামে ভোট হবে না। তাহলে ইলেকশন ঠিক হয়ে গেল তখন
যে কেন্দ্র সরকার ইলেকশন ঠিক করলো যে ডিসেম্বর 1979-এ ভোট হবে, মানে যেটাকে আমরা 1980-র ভোট বলছিলাম। তো এই সময়ে ভোট হবে। তো এই ভোটে যখন ডেট ঠিক হয়ে গেল, এই ডেট ঠিক হলে আসাম দেখলো যে না, এরা তো ভোটের ডেট ঠিক করছে, সব কিছু করছে, অথচ আমাদের ইস্যুটাকে তুলছে না। তখন আসাম মুভমেন্টে বলা হলো যতক্ষণ না ইল্লিগাল মাইগ্রেন্টদের ডিটেনশন, ডিলিশন আর ডিপোর্টেশন করা হবে ততদিন আসামে কোনো নির্বাচন করতে দেব না। খুব গুরুত্বপূর্ণ ঘোষণা। এবং ঠিক হয়, কিন্তু এই আন্দোলন চলাকালে ইন্দিরা গান্ধী বা সরকারের পক্ষ থেকে বলা হয় যে না, 1971-এর লিস্ট ফিস্ট বাদ ভোট হবে 1978-এর যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী ভোট হবে, মানে 1978-এর যে লিস্ট আছে পুরনো লিস্ট, সেই লিস্ট অনুযায়ী ভোট হবে। এই সময় নির্বাচন হবে। এই কারণে আসামের মোট 14টি, আসামে কয়টা লোকসভা আসন আছে বলো তো? 14টি। আসামে মোট লোকসভা সিট হচ্ছে 14টা লোকসভা সিট। এই 14টা লোকসভা সিটে নির্বাচনে প্রার্থী দেওয়াই সম্ভব হয় না, যেহেতু আসামে বিরাট বড় আন্দোলন শুরু হয়ে গেছে। এক হচ্ছে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, আর অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, আর হচ্ছে একটা কি বললাম, অল আসাম গণসংগ্রাম পরিষদ, AAGSP। এই দুটো সংগঠনের এত বিরাট আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে তারা বলল যে দেখো, আসামে যে 14টা লোকসভা সিট আছে, কার বুকে কত পাটা আছে দেখি, এই 14টা সিটে তুমি ক্যান্ডিডেট দাঁড় করাও। তো মনে রেখো, এই 14টা সিটে কোথাও কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না ভোটে দাঁড়ানোর জন্য। তবুও কংগ্রেস এর সমর্থকরা যেখানে যেখানে বেশি ছিল, সেই জায়গায় 4টে সিটে নমিনেশন পেপার জমা দেওয়া হয়েছিল। কংগ্রেস যেখানে বেশি আছে সমর্থক, 4টে সিটের মধ্যে 2টো সিট আলটিমেটলি সেখানে নির্বাচন হয়নি। 2টো সিটে নির্বাচন করতেই দেয়নি আসামের জনগণ। মাত্র 2টো লোকসভা সিটে নির্বাচন হয়েছিল আসামে, এবং সেখানে কংগ্রেসই জিতেছিল, যেখানে কংগ্রেসের বহু সংখ্যক ছিল সেই জায়গাটায়। আসামের ইলেকশন, এবার ঘটনা হচ্ছে আসামের ইলেকশন যদি ঠিকঠাক নাও হয়, আমাদের মাত্র আসামের 14টা সিট, সেই 14টা সিটের মধ্যে 2টো সিটে ইলেকশন হলো, মাত্র 32% ভোট পড়েছিল এই জায়গাটা, মাথায় রেখো। হ্যাঁ, মাত্র 32%, মানে খুবই কম সংখ্যক ভোট পড়েছিল এখানে। ভোট পড়ে হলো, কিন্তু একটা কথা, আসামের এই 14টা সিট বাদ দিয়ে সারা দেশে তো তখন নির্বাচন হয়েছিল। তো সারা দেশে নির্বাচন হলো, এবং ইন্দিরা গান্ধী বিরাট বড় জয় নিয়ে ভারতে কিন্তু এসেছিল এই সময়। হ্যাঁ, মানে 1979-র যে ইলেকশন, সেই ইলেকশানে সারা ভারতে কংগ্রেস বিরাট সিট পেটে বিরাট বড় জয় নিয়ে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হলো। এবং কেন্দ্রে যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে গেল, আসামে কিন্তু তখন জনতা পার্টির সরকার চলছে। আর মনে রাখবে, ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার এই ভারতবর্ষে মানে গণতন্ত্রকে হত্যার অনেক অনেক কাজ করেছে তারা। যেমন আসামে যে জনতা সরকার চলছিল, সেখানে আর্টিকেল 356 লাগু করে সেই জনতা সরকারকে কিন্তু তারা আসাম থেকে সরিয়ে দিয়েছিল, বুঝেছো তো? রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিল। এবং আসামে 1980 থেকে 1983 সাল পর্যন্ত কিন্তু 1983 সাল পর্যন্ত আসামে প্রেসিডেন্ট রুল চলেছে। প্রেসিডেন্ট রুল কিন্তু আসামে চলেছে, কারণ ইন্দিরা গান্ধী আসার সাথে সাথেই আসামে জনতা দলকে সরিয়ে দিল। আসাম মুভমেন্টের যদি লিডারের কথা বলো, তো এবার আসাম মুভমেন্টের লিডারদেরকে একটুখানি চেনার চেষ্টা করো। ওই যে বলছিলাম না, আসু আর ওই গণসংগ্রাম পরিষদ, ওটা সবকটা মিলিয়ে 3জন নেতার কথা মনে রাখবা। এক হচ্ছে তোমার প্রফুল্ল কুমার হচ্ছে মোহান্ত। আর একজনের নাম মনে রাখবা, ভিগু কুমার ফুকান। নামগুলো মনে রাখতে পারো, নাও রাখতে পারো, ইটস ইউর চয়েস। এটা যেহেতু আউট অফ টপিক আলোচনা। ভিগু কুমার ফুকান। আর একজনের নাম মনে রাখবা, সেটা হচ্ছে বিরাজ কুমার শর্মা। এই 3জন হচ্ছে সেই সময় প্রমুখ আসামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ওকে, ইন্দিরা গান্ধী সেই সময় হোম মিনিস্টার ছিল। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হলো এই টার্মে এসে, তখন
তার হোম মিনিস্টার যিনি ছিল, মানে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিল, তিনি হচ্ছে তোমার জয়েল সিং ছিল, জ্ঞানী জয়েল সিং। তো জ্ঞানী জয়েল সিং ছিল হোম মিনিস্টার। এরা ইন্দিরা গান্ধী এবং জ্ঞানী জয়েল সিং মিলে এরা কিন্তু এই যে লিডার কথা বললাম না, এই যে এই তিনজনের সাথে কিন্তু একটা মিটিং করেছিল। হ্যাঁ, বলা হয়েছিল যে এই মিটিংয়ে আসামের এই নেতা মানে প্রফুল্ল কুমার মোহান্ত, ভিগু কুমার ফুকান আর তোমার এই যে বিরাজ কুমার শর্মা, এরা যে বক্তব্য রেখেছিল, এরা বলেছিল কি যে তোমার 1951 সালের যে এনআরসি হয়েছে 1951-এ, যে এনআরসিটা জওহরলাল নেহেরু করেছিল, ওইটাকে পাবলিশ করতে হবে এবং ওই এনআরসি ধরে যাদেরকে ওই এনআরসি লিস্টের নাম নেই তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করতে হবে এবং তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। ওকে, কিন্তু এই সমস্ত ঘটনা ঘটার পরে এই বক্তব্য এই আসামের এই নেতারা রাখার পরে তারা ইন্দিরা গান্ধী কিন্তু এটা রাজি হয়নি। বলে যে দেখো ভাই, ওইভাবে হয় না, কারণ একটা দেশ চলতে গেলে দেশের জনগণকে নিয়ে চলতে হয়, তো ওইভাবে এটা করা কখনোই সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে এনাদের বক্তব্য ছিল যে না, 25/3/1971 সালের পর যারা ভারতে আসবে তারা ইলিগাল মাইগ্রেন্ট। একবার ভালো করে শোনো, আসামের নেতারা বলল যে 1951 সালে যে এনআরসিটা জওহরলাল নেহেরু করেছিল সেই লিস্ট অনুযায়ী তারপরে যারা ভারতে এসছে তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলতে হবে, তাদেরকে দেশ থেকে হাঁটাতে হবে। কিন্তু না, শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তার টিম জ্ঞানী জয়েল সিং তারা বলল যে না, দেখো 25/3/1971 সাল, 25/3/1971 মানে 25শে মার্চ 1971 সাল, এর মধ্যে এই ডেটের মধ্যে যারা ভারতে প্রবেশ করে গেছে তারা যে কমিউনিটিরই হোক না কেন, তারা সবাই ভারতের নাগরিক। এরপরে যারা ভারতে আসবে তাদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলা হবে। বুঝতে পারলে? তাহলে এই মিটিংয়ে কি বক্তব্য হলো যে আসামের পক্ষ থেকে বলা হলো যে 1951 সালের এনআরসিতে যারা ছিল তারাই থাকবে, বাকি সব ইল্লিগাল। আর ইন্দিরা গান্ধী বা জয়েল সিং এরা বলল যে না, 25/3/1971 মধ্যে যারা ভারতে চলে এসছে তারা ভারতের নাগরিক, বাকি সবাই ইল্লিগাল। ওকে, এটা বলে দিল। এরপর যেটা ঘটনাটা ঘটছে, এই মিটিংটা কোনো মতেই ফলপ্রসূ হয়নি, কারণ আসামের এই নেতারা কখনোই মেনে নিতে রাজি নয় যে 1971-এর মধ্যে যারা এসে তাদেরকেও নাগরিক করতে হবে, কারণ এর মধ্যে বহু লোক এর মধ্যে ঢুকে গিয়েছিল। সেই কারণে আমরা যদি আরেকটু পরে যাই, এক মিনিট দাঁড়াও, আরেকটু পরে যাই যদি, তাহলে আমরা একটা দেখতে পাবো। আমি বললাম যে আসামে প্রেসিডেন্ট রুল লাগু করা হয়েছিল কবে? আসামে প্রেসিডেন্ট রুল লাগু করা হয়েছিল 1979 না 1980, আর এটা কতদিন চলেছিল? 1983 পর্যন্ত। তো তোমরা জানো যে প্রেসিডেন্ট রুল লাগাতার 3 বছরের বেশি লাগানো যায় না। ব্যতিক্রম কোন জায়গায় বলো তো দেখি? প্রেসিডেন্ট রুলের নিয়ম হচ্ছে 3 বছরের বেশি প্রেসিডেন্ট রুল লাগানো যাবে না। এর ব্যতিক্রম কোথায় হয়েছে? পাঞ্জাবে হয়েছে। এর ব্যতিক্রম হয়েছে পাঞ্জাবে, বাকি অন্য কোথাও হবে না। তাই ঠিক করা হলো যে 1983 সালেই আসামে নির্বাচন হবে, আসামের যে অ্যাসেম্বলি ইলেকশন সেটা হবে, আসাম অ্যাসেম্বলি ইলেকশন হবে 1983-তে। নির্বাচনের ঘোষণা যখন করা হলো তখন বিরাট আন্দোলন শুরু হয়। নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল 14, 15, 16 ফেব্রুয়ারি 1983, এইটাই ইলেকশন হবে। কিন্তু ইলেকশনের দিন ঠিক হয়ে যায়, অথচ ইলেকশনে ওই ভোটার লিস্ট কোনটা ধরা হবে, কি ধরা হবে, এই সমস্ত আলোচনা করা হয় না। তো আসামে ভোট এটা ঠিক করা হয়, ইন্দিরা গান্ধী ঠিক করে এবং বলে যে আসামের যে এমএলএ, টোটাল এমএলএ মানে আসামের অ্যাসেম্বলি ইলেকশনে মোট সিট হচ্ছে 126টি। আসামের মোট ইলেকশনের সিট হচ্ছে 126টি। আর বলো তো দেখি আসামে কয়টা লোকসভা সিট বাকি আছে ইলেকশন হতে এখনো? এলএস সিট কটা বাকি আছে, কটা হয়েছিল? 12টি বাকি আছে। 12টা বাকি আছে, দুটো হয়েছে। 12টা বাকি আছে, কারণ দুটো তো হয়ে গেছিল, কারণ আসামে টোটাল হচ্ছে 14টা এলএস সিট, তার মধ্যে দুটো নির্বাচন হয়েছিল সেই সময়, কিন্তু 12টা বাকি। তো এই 12টা, তো ইন্দিরা গান্ধী বলে যে আসামে এই 14, 15, 16 ফেব্রুয়ারি নির্বাচন হবে, আর আসামের যে 126টা এমএলএ 126টারই নির্বাচন হবে, আর লোকসভার যে 12টা সেই 12টাই নির্বাচন হবে। এই ঘটনা যখন আসামে বলা হলো না, যদিও এই নির্বাচন কংগ্রেস জিতে গিয়েছিল, কারণ কংগ্রেস এই 126টার মধ্যে 109টাতে ভোট হতে পেরেছিল, আর বাকিগুলোতে ভোট হতে পারেনি। এই 109-এর মধ্যে 91টা সিট
কংগ্রেস জিতেছিল এবং কংগ্রেস জিতে সরকার গঠন করেছিল, বুঝেছো? মানে 30%-এর অ্যারাউন্ড ভোট পড়েছিল, যে ভোটটাকে আসামিরা কোনোদিনই মানেনি যে এটা কোনো জাতীয় নির্বাচন হয়েছে বা ভোট হয়েছে। এইখানে না একটা দুঃখদ ঘটনা ঘটে। কি দুঃখদ ঘটনা ঘটে আমি সেটা একটু বলে আজকের ক্লাসটাকে শেষ করব, কারণ আমার আর কথা বলতে ভালো লাগছে না, আশা করছি তোমাদেরও ভালো লাগছে না। তাহলে পরের দিন আমি কোত্থেকে আলোচনা শুরু করব? আসাম অ্যাকর্ড থেকে শুরু করব, বুঝতে পারছো? কারণ এর মধ্যে আরও কিছু প্রেক্ষাপট আমাকে আনতে হবে। আসামের প্রেক্ষাপটের সাথে সাথে আমাকে পাঞ্জাবের ক্রাইসিসটাকে একটু আলোচনা করতে হবে, তামিলনাড়ুর ক্রাইসিসটাও আলোচনা করতে হবে, আসামের ক্রাইসিসটাও আলোচনা করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসো এই জায়গাটা দেখো। ইলেকশন 16ই ফেব্রুয়ারি হয়ে যাওয়ার পরে 18ই ফেব্রুয়ারি আসামে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটার জন্য ভারতীয়রা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারবে না, বিশেষ করে আসামি মানুষরা নিজেদেরকে কখনো ক্ষমা করতে পারবে না। সেই ঘটনাটা কি? সেটা হচ্ছে নগাঁও নামে একটা জেলা ছিল, নগাঁও। এই নগাঁও জেলায় একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম ছিল হচ্ছে নেল্লি, NELLIE, নেল্লি। এই নেল্লি গ্রাম সহ আরও 13টি গ্রাম, মোট তাহলে কয়টা গ্রাম দাঁড়ালো? 14 ভিলেজেস। এই 14টি গ্রামে, নেল্লি গ্রাম থেকে সূত্রপাত হয়। এইখানে আসামের যারা আসামি পিপল, তারা ডাইরেক্ট অ্যাকশন শুরু করে। ডাইরেক্ট অ্যাকশন শুরু করার মাধ্যমে সরকারি হিসেব বলছে 2191 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল। এবং মনে রেখো, এর মধ্যে কিন্তু শুধু যে মুসলিম তা নয়, হিন্দুও ছিল, ঠিক আছে? মানে বাংলাদেশি যারা হিন্দু হোক মুসলিম হোক দেখার দরকার নেই, বাঙালিদেরকে তা হত্যা করা হয়েছিল। এই নেল্লি ইনসিডেন্ট বলা হয় এটাকে। 2191 জন, কিন্তু এটা সরকারি ডেটা, কিন্তু বেসরকারিভাবে বলা হয় যে এখানে প্রায় 10,000 মানুষকে হত্যা করা হয়েছিল, যারা বাঙালি ছিল, যারা বাংলাদেশি ছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। কেন এমনটা হলো দেখো, কারণ শ্রীমতী ইন্দিরা গান্ধী একটু জিদি স্বভাবের ছিলেন, একটু নয় বিরাট জিদি ছিলেন। কারণ তার, যদি তোমাদের কখনো ইন্টারেস্ট থাকে, আমি শুধুমাত্র শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নিয়ে একটা সেশন করতে চাই, বুঝতে পারবে তাহলে ভারতের রাজনীতিটা কিভাবে চেঞ্জ হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিল, মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তাহলে বুঝতে পারবে যে আসলে প্রধানমন্ত্রী কাকে বলে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এরকম কানে আঙুল দিয়ে, মানে কান ধরে একজনকে উঠিয়ে আরেকজনকে বসানো হয়েছে, আরেকজনকে উঠিয়ে আরেকজনকে বসানো হয়েছে। যে কোনো স্টেটে এমার্জেন্সি লাগু করে দিয়েছে, যা খুশি তাই করেছে তার সময়কালে। হ্যাঁ, সো এরকম একজন ব্যক্তিত্ব ছিল। আবার বলা হয় তিনি দেশের জন্য কিছু ভালোও করেছিলেন, আবার গণতন্ত্রকে তিনি হত্যাও করেছিলেন। সো বিভিন্ন দিক দিয়েই তাকে আলোচনা করা যেতে পারে। তবে সবটাই খারাপ সবটাই ভালো এমনটা আমি বলতে চাই না কখনোই। যদিও কংগ্রেসের রাজনীতির পক্ষপাতী আমি নই, তবুও কংগ্রেসের অনেক কিছু কাজ আছে যেটা আমাদের জাতীয় স্বার্থে, হ্যাঁ, মানে বিরাট দরকার ছিল। জওহরলাল নেহেরুরও কিছু কাজের প্রশংসা করতে হবে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাজেরও কিছু প্রশংসা করতে হবে। যাই হোক, তো এই নেল্লির ঘটনাটা একটা দুঃখদ ঘটনা সেই সময় হয়। তো এই সময়ে একটা কমিটিকে নিয়োগ করা হয় এই ঘটনার তদন্তের জন্য, যে আসলে এই ঘটনাটা কারা ঘটালো। সেই সময় এই 14টা গ্রামে যে পরিমাণ ম্যাসাকার, নরসংহার হয়েছিল, এটা কল্পনা করা যায় না। এই সময় এই ঘটনার তদন্ত করার জন্য একটা তিওয়ারি কমিটি গঠন করা হয়েছিল, তিওয়ারি কমিটি। আর সেই তিওয়ারি কমিটির যে রিপোর্ট, সেটা আজও ক্লাসিফাই করা হয়নি, মানে আজও সেটা গোপন অবস্থায় রাখা আছে। এবং আসামি যারা আছে তারা বারবারই বলে যে এই রিপোর্টটাকে পাবলিশ করতে, কিন্তু এটা রিপোর্টটা পাবলিশ করা যাবে না কখনই, তাহলে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সৌহার্দ্য সেইটা হয়তো বিনষ্ট হতে পারে কখনো। ওকে, তো সেই ক্ষেত্রে এই সময়কালের মধ্যে আমরা দেখব যে 1984 চলে আসবে। 1984-এ শ্রীমতী ইন্দিরা গান্ধী হত্যা হয়ে যাবে, তিনি মারা যাবে। তো যদি বলো যে এই যে নেল্লির এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনার ফলে কি কোনো কিছুই সরকার করলো না? হ্যাঁ, করলো, একটা কাজ করেছিল। কি কাজ আমি তোমাদেরকে একটু বলি। এই যে এত বড় ম্যাসাকার হওয়ার ফলে
সমস্ত সরকারের যারা আমলা তারা ইন্দিরা গান্ধীকে বোঝালো, ম্যাডাম এবার কিছু একটা করুন, এবার কিছু একটা করুন, না হলে এইরকম যদি আসামিরা বাঙালিদেরকে মারতে থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আসামিদেরকে একটু সান্ত্বনা দেবার জন্য ইন্দিরা গান্ধী একটা আইন নিয়ে আসলো, যে আইনটাকে বলা হয় আইএমডিটি অ্যাক্ট 1983। আইএমডিটি অ্যাক্ট 1983। এই আইএমডিটি অ্যাক্ট 1983 এটা কি? এটা হচ্ছে ইললিগাল মাইগ্রান্টস ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনালস। ওকে, এটা হচ্ছে ইললিগাল মাইগ্রান্টস আন্ডার ব্র্যাকেট ডিটারমিনেশন বাই ট্রাইব্যুনালস অ্যাক্ট 1983। এবার তোমাদের প্রশ্ন হবে, দাদা এটা তো তাহলে ভালো একটা আইন, ইললিগাল মাইগ্রেন্টসদের ট্রাইব্যুনালসের মাধ্যমে ডিটারমাইন করা হবে, এটা তো ভালো আইন, আসামিরা সন্তুষ্ট হলো না কেন? এটা আসামিরা সন্তুষ্ট হলো না এই কারণে যে যদিও এই আইনটিকে না 2005 সালে সুপ্রিম কোর্ট এই আইনটাকে বাতিল করে দিয়েছে, বলেছে এই সমস্ত বকবাস আইন বাদ দাও, এটা চলবে না। কেন বকবাস বললো সুপ্রিম কোর্টও, আসামিরাও কেন এটা খুশি হয়নি, তার কারণ এই আইনে বলা হয়েছে যে যদি কাউকে ইললিগাল মাইগ্রেন্ট বলতে হয় তার প্রমাণ করার দায়িত্ব স্টেটের এবং অভিযোগকারীর। আরেকবার বলো তো কি বললাম? আমি বলছি, দেখো মনে করো এই যে একজন ব্যক্তি রাম, হ্যাঁ, তো এই রাম ব্যক্তিটিকে মনে করো এই যে একজন ব্যক্তি, সে মনে করো শ্যাম, এই শ্যাম বলল যে রাম একজন ইললিগাল মাইগ্রেন্ট, মানে এ হচ্ছে একজন ইললিগাল মাইগ্রেন্ট। কে অভিযোগ করলো? এ কমপ্লেন করলো, মানে এ কমপ্লেন্যান্ট, এ কমপ্লেন করলো। তো এই আইনের ফলে যেটা হবে, এ যে ইললিগাল মাইগ্রেন্ট এটা প্রুভ করবে হচ্ছে স্টেট আর এ, এই দুজনে মিলে প্রমাণ করবে যে এ ইললিগাল মাইগ্রেন্ট। এবং এই যে কমপ্লেন যে করবে তার জন্য তৎকালীন সময়ে 25 টাকা লাগবে কমপ্লেন করার জন্য। একবার ভেবে দেখো 1983-তে 25 টাকা মানে অনেক মূল্য, মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি বলো যে প্রায় 4-5 হাজার টাকা সমান, তো কেউ এখন গাটার টাকা খরচ করে 4-5 হাজার টাকা খরচ করে কেউ কি বলবে যে ও ভারতীয় না, ইললিগাল মাইগ্রেন্ট? করবে না। তো সেই সময় এই আইনটা আনা হলো যে যে কমপ্লেন করবে তাকে 25 টাকা ফিস দিতে হবে এবং তাকে এবং স্টেটকে, সরকারকে প্রমাণ করতে হবে সেই ইললিগাল মাইগ্রেন্ট। এইটা কখনো হয়? নিয়ম কি? ভারতের যে ফরেনার্স অ্যাক্ট আছে না, ভারতের ফরেনার্স অ্যাক্ট বলে সরকার যদি বলে যে এই ব্যক্তি হচ্ছে একজন ইললিগাল মাইগ্রেন্ট, তাহলে এই ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে সে ইললিগাল মাইগ্রেন্ট নয়, এটা ফরেনার্স অ্যাক্ট বলে। অথচ আইন করা হলো যে ইললিগাল মাইগ্রেন্ট যে তাকে প্রমাণ করতে হবে না, সরকারকে আর যে অভিযোগ করেছে তাকে প্রমাণ করতে হবে। সো এই জন্য এই জিনিসটা আসামিরা কোনোভাবেই ভালোভাবে মেনে নেয়নি। সো এই বিষয়টা নিয়েও মনে রাখবে। মজার কথা বলি, আচ্ছা তোমরা কেউ সর্বানন্দ সোনোয়ালের কথা শুনেছ? সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল। এই সর্বানন্দ সোনোয়াল কিন্তু ওই যে আসু আলোচনা করলাম একটু আগে, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, তারই চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সর্বানন্দ সোনোয়াল। তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসেন, এসে মুখ্যমন্ত্রী হন আসামের। তো এই সর্বানন্দ সোনোয়াল এই আইএমডিটি অ্যাক্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার শুনানিতে 2005-এ এই আইএমডিটি অ্যাক্টটাকে বাতিল করা হয়। বুঝতে পারছো? তো এই ঘটনা তো আমরা এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, পরের দিন তাহলে আমরা এই আসাম অ্যাকর্ড থেকে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। আসাম অ্যাকর্ড মানে এই আসাম অ্যাকর্ডটাই হচ্ছে আমার আজকের দিনে যে সিএ 2019 দেখছো, এইটারই বীজ ওখানে তুমি পেয়ে যাবে আসাম অ্যাকর্ডের মধ্যে। বুঝেছো? তো ঠিক আছে, আশা করছি আজকে আমরা যতটুকুন যা আলোচনা করলাম, যদি আমরা আরও একবার একটুখানি দেখি মানে জিনিসগুলো ভিডিওটাকে, তাহলে আশা করছি একটু মাথার মধ্যে থাকবে। আদারওয়াইজ এটা কিন্তু খুবই বোরিং একটা আলোচনা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই থাক। আচ্ছা, আমি একটা কাজ করি, এই আলোচনাটাকে না আমরা আমাদের যে নেক্সট যে জেনারেল ক্লাস হবে, জেনারেল ক্লাসে রাখবো না, এটা আমরা স্পেশাল কোনো একটা ক্লাসের মাধ্যমে এই পার্টটাকে করব। হ্যাঁ,
পরের দিন আমরা আমাদের সিলেবাসে আবার ফিরে যাব, আমরা আমাদের সিলেবাসে যেখান থেকে পড়ছিলাম সেই জায়গাতে ফিরে যাব। ওকে, আর এই ক্লাসগুলোকে আমি অন্য কোনো একটা স্পেশাল ক্লাসে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো যতদূর হয়েছে তারপর থেকে করব। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম, ভালো থেকো সবাই। দাদা হ্যাঁ বলো।